ইউ ইডিয়েট গার্ল, এগুলো কি করছো? হঠাৎ পাশে বসে থাকা একটা অপরিচিত ছেলের ধমকের স্বরে কথা শুনে কেঁপে উঠলাম আমি। এই মুহূর্তে আমি ফ্লাইটে করে রাজশাহী থেকে ঢাকায় ফিরছি নিজের বাড়িতে। এই মুহূর্তে প্লেন উপরে ওঠার উদ্দেশ্যে চলতে শুরু করবে। এদিকে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার সাথে বমি পাচ্ছে, তাই হাতে একটা লেবু নিয়ে গন্ধ শুকছিলাম আর বমির আসার পূর্বাভাস কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমার এমন কাজে বিরক্ত মাখা মুখ নিয়ে পাশে থাকা ছেলেটি আমাকে ইডিয়েট বলল। এই সব হয়েছে আপুর জন্য। ট্রেনের টিকিট কাটতে বলেছিলাম, কিন্তু সে প্লেনের টিকিট কেটে দিয়েছে। এই মুহূর্তে আপুকে হাজারটা গালি দিতে ইচ্ছা করছে। আমার ভাবনার মাঝে আবারও পাশে বসে থাকা ছেলেটি বলল, ইউ ডাফার মেয়ে, যেগুলোতে উঠতে পারো না সেগুলোতে ওঠো কেন? ইচ্ছে তো করছে ছেলেটার মাথা ফাটিয়ে দেয়, কিন্তু ছেলেটা এই মুহূর্তে যে পরিমাণ লেগে আছে, মনে তো হচ্ছে কিছু বললেই এখানেই শেষ করে দিবে আমায়। তাই চুপ করে আছি। এই মেয়ে, চুপ করে আছো কেন? লেবুর গন্ধ আরেকবার নিয়ে বললাম, ভাইয়া জাস্ট 2 মিনিট, তাহলে ঠিক হয়ে যাবে। এই উপরে ওঠার সময় একটু প্রবলেম হয় আমার, পরে সব ঠিক হয়ে যাবে। একটা বিরক্ত মাখা মুখ নিয়ে কিছু বলতে গিয়েও বলল না, কারণ এখন প্লেন উপরে উঠবে। কিছুক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, কারণ এখন প্লেন আকাশের মেঘের মাঝে ভাসছে। তাই এখন আমি কুল। তাই এক প্রফুল্ল হাসি দিয়ে পাশে বসে থাকা ছেলেটিকে বললাম, আমি এখন পুরো ফিট ভাইয়া, আর কোনো চিন্তা নেই, এখন আপনি নিশ্চিন্তে বসতে পারবেন। ছেলেটার হয়তো আমার কথা ভালো লাগেনি। কথাটা শুনে মুখ ঘুরিয়ে নিলেন, মনে মনে বলল, স্টুপিড লেডি। কথাটা শুনেও কিছু বুঝলাম না আমি। পাশের উইন্ডোটা দিয়ে নিচের দিকে তাকালাম আমি। সবকিছু ছোট লাগছে এখন। পৃথিবী সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখন অপেক্ষা কখন বাসায় ফিরবো আর কখন সবার সাথে দেখা হবে। বিশেষ করে মাই বেস্টু অ্যান্ড আপু, ওরা থাকবে বলেছে এয়ারপোর্টে। আমি তানজিল মিম, এইবার অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছি, মানে ভার্সিটিতে ভর্তি হব। এসব ভেবে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম আমি। ব্যস্ত রাস্তায় গাড়ি পাওয়ার জন্য হাঁটছে মেঘলা আপু আর ঋতু। তাদের উদ্দেশ্য হলো এয়ারপোর্টে যাওয়া, তাই গাড়ি পাওয়ার উদ্দেশ্যে হাঁটছে তারা। এমন সময় বিপরীত দিক থেকে ফোন টিপতে টিপতে সামনে এগোচ্ছিল আরুষ। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লেগে ছেলেটির হাত থেকে তার ফোনটা পড়ে যায়, আর ধাক্কাটা লেগেছে ঋতুর সাথে। এদিকে ঋতু মেঘলা আপুর সাথে কথা বলায় ব্যস্ত থাকাতে সামনের ব্যক্তিকে খেয়াল না করেই ধাক্কা লেগে পড়ে যায় নিচে। ঋতুর মাথা আগুনের বেগে জ্বলতে লাগলো। সাথে সাথে নিচ থেকে উঠে ঝড়ের গতিতে বলল, এই যে মিস্টার, ফাটা ডিসপ্লে, চোখ কোথায় থাকে আপনার? প্যান্টের পকেটে নিয়ে ঘোরেন নাকি? হোয়াট? ফাটা ডিসপ্লে মানে কি? ওহো, ফাটা ডিসপ্লে বুঝেন না? কোন গ্রহ থেকে আসছেন শুনি? মঙ্গল গ্রহ থেকে? আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন মিস। ওই, আমি বাড়াবাড়ি করছি নাকি ইউ চোখ দুটোকে প্যান্টের পকেটে নিয়ে হাঁটছিলেন? ইউ ফাটা ডিসপ্লে বলে হাসল ঋতু। আমি ফাটা ডিসপ্লে হলে ইউ কি, পচা পান্তা ভাত? নিতু চেঁচিয়ে বলল, কি? আরুষ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেন, কানে শুনতে পাননি মিস পচা পান্তা ভাত? আপনাকে তো আমি একে তো রাস্তার মাঝখানে ধাক্কা মেরে ফেলে দিলেন, তার উপর আবার বড় বড় কথা। দাঁড়ান, আপনাকে তো আমি। ঋতু কিছু বলতে যাবে তার আগেই মেঘলা আপু ডাক দিয়ে বলল, ঋতু তাড়াতাড়ি আয়, গাড়ি পেয়ে গেছি। এতক্ষণ কি হলো তা কিছুই শোনেননি মেঘলা আপু, কারণ উনি এদিকে ঋতুকে দাঁড় করিয়ে রেখে ওদিকে গিয়েছিলেন। সে যাই হোক, ঋতু আরুষকে বলল, ইউ ভাঙা ডিসপ্লে, গাড়ি না পেলে? এতটুকু বলে ঋতু চলে গেল, গিয়ে গাড়িতে বসে পড়ল মেঘলা আপু আর ঋতু। তারপর গাড়ি চালালো তার আপন গতিতে। আর এদিকে আরুষ হাবলার মতো তাকিয়ে রইল ঋতুর দিকে। ঠিক এতক্ষণ কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে গেল। এমন সময় ফোন বাজলো আরুষের। উপরে আরিয়ানের নাম দেখে মনে পড়ল তার, এখন সে ঠিক কোথায় যেতে নিয়েছিল। ফোন তুলে বলল সে, দোস্ত এই তো গাড়িতে, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। তাড়াতাড়ি আয়। হঠাৎই আরিয়ান ধমকের স্বরে বলল, ইউ ডাফার মেয়ে, এটা কি করলে? এদিকে আরুষ আরিয়ানের কথা শুনে বলল, কি হয়েছে দোস্ত? আর বলিস না, পাশে একটা ইডিয়ট বসেছে। কি? আর কিছু বলতে পারল না আরুষ, তার আগে ফোন কেটে দিল আরিয়ান। আরুষও আর কিছু না ভেবে গাড়ি পেয়ে তাতে উঠে বসে পড়ল। উদ্দেশ্য এয়ারপোর্টে যাওয়া। সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি পানিটা আপনার গায়ে পড়বে। কিছুক্ষণ আগে পানি খাওয়ার জন্য ব্যাগ থেকে বোতল বের করে বোতলের মুখ আটকাতে ভুলে গিয়েছিলাম আমি। হাতে পানির বোতল নিয়ে নিচে জানলা দিয়ে নিচে তাকাতে গিয়ে এদিকে বোতলটাকে নিচু করার ফলে সব পানি গিয়ে পড়ল পাশে থাকা ছেলেটির গায়ে। এদিকে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দিকে ছেলেটি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। অবশ্য একটু আগে ডাফার বলেছে, না জানি এখন আর কি বলে। আমাকে অবাক করে দিয়ে কিছু না বলেই উঠে চলে গেল সিট থেকে। ছেলেটি যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, যাক বাবা বেঁচে গেছি। এর ভেতর মাইকে অ্যানাউন্স করা হলো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা ল্যান্ড করতে চলেছি। সব শুনে খুশি লাগলেও আবার ভয়ে গ্রাস করলো, এখন যদি বমি করে ফেলি। ও নো, এইভাবে মাথায় হাত দিলাম আমি। এমন সময় আবার পাশে এসে বসলেন সেই ছেলেটি। তাকে দেখে ভয়ে আরো শরীর কাঁপছে আমার। এখন আবার কিছু করে ফেললে এইবার ছাড়বে না মনে হয়। হঠাৎই প্লেন নিচু হতে শুরু করলো। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি আমি। সাথে সাথে পাশে থাকা ছেলেটির হাত চেপে ধরলাম আমি।
এয়ারপোর্টে আবার আরুষ আর ঋতু একসাথে দরজা দিয়ে ঢুকতে গিয়ে খেলো ধাক্কা। আরুষ সরি বলতে গিয়ে আবার বলল না। এদিকে ঋতু আবারও চেঁচিয়ে উঠে বলল, ইউ ফাটা ডিসপ্লে আবার! 5 বছর পর আমেরিকা থেকে দেশে ফিরেছে আকাশ। ফ্লাইটে বসে প্রফুল্লের সাথে হাসি দিচ্ছে সে। বহুত দিন পর আবার তার বাবা মা, ছোট ভাই সহ আরও প্রিয় মানুষজনদের সাথে দেখা হবে তার। পড়াশোনা করতেই দেশের বাইরে গিয়েছিল আকাশ। এখন বাবার বিজনেস সামলাবে সে। নিজের হাতে সবকিছু গুছিয়ে নেবে এমন পন্থা তার। এই মুহূর্তে আকাশ তার মোবাইলের ওয়ালপেপারে থাকা একটা মেয়ের ছবি দেখতে ব্যস্ত, কারণ এই মেয়েটাকে জীবনসঙ্গী করতে চায় আকাশ। সে কলেজ লাইফ থেকে ভালোবাসে আকাশ মেঘলাকে। এখনও বলা হয়ে ওঠেনি তার, তবে এখনও তারা খুব ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড তারা। বাসায় গিয়েই দেখা করবে আকাশ মেঘলার সাথে, এমনই একটা বাসনা নিয়ে ছবির সাথে কথা বলতে লাগলো আকাশ। উইন্ডো সিটে বসে মেঘলা ছবিটাকে বুকে জড়িয়ে ধরে এসব ভাবনা নিয়ে চলল সে নিজের দেশে। ইউ চিপ গার্ল, ছাড়ো আমায়! চেঁচিয়ে কথাগুলো বলল আমার পাশে থাকা ছেলেটি। অবশ্যই বলবে, এমনটা তো স্বাভাবিক। কোনো অপরিচিত মেয়ে যদি তার হাত চেপে ধরে থাকে অবশ্যই চেঁচাবে। তাই বলে চিপ গার্ল? মুহূর্তে মেজাজ আমার তুরকে গেল। এখন প্লেন ল্যান্ড করে ফেলেছে, তাই এতক্ষণ যে ভয়ের জন্য চুপ করেছিলাম এখন আর তা নেই। তাই চেঁচিয়ে বললাম, ইউ মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, কতক্ষণ যাবৎ খালি কানের সামনে খ্যান খ্যান করেই যাচ্ছেন। প্রথমে ইডিয়েট বলেছেন, তারপর ডাফার বলেছেন, আর এখন চিপ গার্ল। মানছি আমার একটু সমস্যার জন্য আপনাকে একটু অসুবিধা ফেলেছি, তার মানে এই নয় যে বারবার কথা শোনাবেন। কতক্ষণ যাবৎ ভাঙা টেপ রেকর্ডারের মতো প্যাক প্যাক করেই যাচ্ছেন। হোয়াট? ভাঙা টেপ রেকর্ডার মানে কি? ওরে বাবা, এত বড় ছেলেটা কি ভাঙা টেপ রেকর্ডার মানে বোঝে না? ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আপনার নাম, ভাঙা টেপ রেকর্ডার। আরিয়ান চেঁচিয়ে বলল, কি? আমি ভাঙা টেপ রেকর্ডার? এতক্ষণ তো এত ঝাঁঝ ছিল না, এখন এত ঝাঁঝ আসলো কোথা থেকে মিস ঝাঁঝবতী লবঙ্গ? হোয়াট ঝাঁঝবতী লবঙ্গ? আপনি একটা আঙুল দিয়ে বলল। এমন সময় ফোনটা বাজলো। আমার উপরে আপুর নাম দেখে তাড়াতাড়ি করে তুললাম। আসছি, এতটুকু বলে ফোনটা কাটলাম আমি। তারপর আর এদিকে তাকিয়ে বললাম, মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, এখন যাচ্ছি, আপনার সাথে পরে দেখা হলে এর শোধ তুলবো আমি, বলে একটা ভেঙচে কাটলাম আমি। তারপর চলে আসলাম। আর এদিকে আরিয়ান মেয়েটির এমন কাণ্ডে চোখ মুখ গরম হয়ে আসছে, কিন্তু নিজের রাগটাকে এখানেই দমিয়ে রেখে নিজের ব্যাগপত্র নিয়ে চলল সেও। মনে মনে হাজারটা গালি তো দিচ্ছে মেয়েটাকে, আর মনে মনে বলছে সে পরের বার দেখা হলে ভাঙা টেপ রেকর্ডার বলার জন্য কি শাস্তি দেবে মিস ঝাঁঝবতী লবঙ্গকে দেখে নিও। এই ভেবে হাঁটতে শুরু করলো আরিয়ান। ইউ ফাটা ডিসপ্লে, আবার ধাক্কা মারলেন আমাকে! এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল ঋতু। আপনার জন্য আপু আগে চলে গেল আর আমি বাইরে রয়ে গেলাম। আরুষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা করেছি বেশ করেছি। ইউ পচা পান্তা ভাত, একে তো দোষ করেছেন, তার উপর আবার বড় বড় কথা। একেই তো বলে চোরের মায়ের বড় গলা। হোয়াট ডু ইউ মিন বাই চোরের মায়ের বড় গলা? কচু, আমাকে যেতে দিন, আমার বেস্টও অনেকদিন পর আসছে, তাড়াতাড়ি যেতে হবে। আমাকেও যেতে হবে, আমারও দোস্ত আসবে। তো আপনাকে কে বারণ করেছে? আমি আগে এসেছি, সো আগে যাব। কোন ডিকশনারিতে লেখা আছে যে আগে আসবে তাকে আগে যেতে হবে? আমার ডিকশনারিতে লেখা আছে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আশপাশের সবাই প্রথমে একটু অবাক হলো, পরে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল, আর এরা বকবক করতে থাকলো। প্লেন থেকে বেরিয়ে এসেই কিছুটা দূরে আপুকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলাম আমি। জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আপু? ভালো, খুব ভালো। কিন্তু তুমি একা কেন? আমার ময়দা সুন্দরী ও তো আসার কথা ছিল। আমার কথায় আপুরও মনে হয় ঋতুর কথা মনে পড়ে গেল, তাই বলল, আরে এসেছে তো, একসাথেই তো ভিতরে ঢুকলাম। তবে কি ও ভেতরে ঢুকেনি? চল তো বাইরে গিয়ে দেখি। ওকে চলো আপু। এ বলে দুই বোন মিলে চললাম আমরা বাহিরে। ইউ ফাটা ডিসপ্লে, আমি আগে যাব, মানে আমি আগে যাব, এক প্রকার চেঁচিয়ে বলল ঋতু। এদিকে আরুষও নাছরবান্দা, সেও বলছে আমিও আগে যাব। টোটাল কথা হলো কেউ কাউকে আগে যেতে দিবে না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দেখলাম ঋতু একটা ছেলের সাথে তুমুল বেগে ঝগড়া করছে। আমার সাথে সাথে আপুও হয়তো অবাক হয়ে গেল। ঋতুর কাছে গিয়ে বললাম, এই তুই এগুলো কি করছিস? আমার কথা শুনে অবাকের সাথে তাকালো ঋতু আমার দিকে। তারপর তাকিয়ে থেকে বলল, আর বলিস না, এই ফাটা ডিসপ্লেটা আমাকে আগে ঢুকতে দিল না। আমি ভিতরে ঢুকতে ঢুকতে তুই চলে এলি। ঋতুর কথা শুনে আমি হা হয়ে গেলাম। কি নাম রে বাবা, ফাটা ডিসপ্লে! আমাকে দেখে আরও রেগে গেল ঋতু। তাই আবার ছেলেটিকে বলল, ইউ ফাটা ডিসপ্লে, আপনার জন্য আমি ভিতরে ঢুকতে পারলাম না, আপনাকে তো আমি পরে দেখে নেব। এই বলে আমার হাত ধরে চলল ঋতু। আমাদের আসতে দেখে আপুও আসলো পিছু পিছু। হ্যাঁ, আমিও দেখে নিব, কিন্তু পচা পান্তা ভাত, চেঁচিয়ে বলল আরুষ। ঋতু আরুষের কথা শুনে পেছনে তাকিয়ে একটা ভেঙচি কেটে আবারও চলে আসলো। তারপর তিনজন মিলে গাড়িতে বসে পড়লাম। উদ্দেশ্য বাড়িতে ফিরতে হবে তো নাকি। এদিকে আরুষ ওদের যেতে দেখে মুহূর্তে মনে পড়ে গেল আরিয়ানও তো তাহলে বাইরে চলে এসেছে। ও নো, তাড়াতাড়ি চল আরুষ। এই বলে এক প্রকার দৌড়ে ভিতরে ঢুকলো আরুষ। আশেপাশে চোখ বুলাতে লাগলো সে, আরিয়ানকে দেখার অপেক্ষায়।
একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান, কারণ সে এখনো আরুষকে কোথাও দেখতে পাচ্ছে না। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে কল করে ফোনটা কানে ধরল। আরিয়ান আরিয়ান কল করার আগেই পেছন থেকে আরুষ বলে উঠল, আরে দোস্ত, কেমন আছিস তুই? এই বলে জড়িয়ে ধরল আরুষ আরিয়ানকে। ছাড় শয়তান, কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, তোর হিসাব আছে? সরি দোস্ত, আসলে একটা মেয়ের সাথে ঝগড়া লেগে গিয়েছিল। আরুষের কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, কি সিরিয়াসলি? তোর সাথেও মেয়েদের ঝগড়া হয়? তাহলে বলছি কি, চল গাড়িতে বসে বলছি সব তোকে। এই বলে আরিয়ানের ব্যাগটা কাঁধে নিয়ে চলল আরুষ। তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে চলল তারা তাদের গন্তব্যে। আর আরুষ বসে আরিয়ানকে সব বলতে লাগলো এতক্ষণ যাবৎ তার আর ঋতুর সাথে হয়ে যাওয়া ঘটনা। আর সব শুনে হাসতে লাগলো আরিয়ান। হাসি থামিয়ে বলল আরিয়ান, যাই বলস, নামটা কিন্তু জোস, ফাটা ডিসপ্লে। এতটুকু বলে আবারও হাসলো আরিয়ান। আর আরুষ সেও হাসলো আরিয়ানের সাথে। এদিকে সিরিয়াসলি ঋতু, নামটা কিন্তু সেই দিয়েছে ছেলেটা তোকে, পচা পান্তা ভাত, বলে হেসে উঠলাম আমি। এতক্ষণ আমি আর আপু ঋতু আর এই ছেলেটার সাথে হয়ে যাওয়া ঘটনা শুনে হাসছিলাম। হাসতে হাসতে এক প্রকার গাড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম। সত্যি ভাবা যায়, একবার না দুইবার ঝগড়া হয়েছে তাদের। হঠাৎ ড্রাইভার কাকু বলল, আমরা চলে এসেছি। তারপর তাকে টাকা দিয়ে চললাম আমরা বাসার ভেতরে। কলিং বেল বাজতেই আম্মাজান এসে দরজা খুলে দিলেন। তারপর আম্মুকে জড়িয়ে ধরলাম। এরপর এটা ওটা করে চলে গেল আজকের দিনটা। পরের দিন সকালে আরিয়ান বলল, ইউ ডাফার মেয়ে, চোখ কোথায় থাকে? এখনই তো গাড়ির নিচে পড়ে উপরে চলে যেতে। কি হতে পারতো ভাবতে পারছো? ছেলেটির কথা শুনে তার মুখের দিকে তাকাতে 440 ভোল্ট ঝটকা খেলাম আমি। ও নো, এ দেখি ভাঙা টেপ রেকর্ডার। আসলে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম আমি রাস্তায়। উদ্দেশ্য ছিল ঋতুর আসার অপেক্ষার, কিন্তু হঠাৎ ওর ফোন আসায় ও বলল একটু পরে আসবে, তাই আমাকে একাই যেতে বলল। আর ওর সাথে কথা বলতে বলতে কখন যে গাড়ির সামনে এসে পড়েছি বুঝতেই পারিনি। আরিয়ানের কথার জবাব না দেওয়াতে একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে এসে বলল, ও ইউ ঝাঁঝবতী লবঙ্গ, কথা বলছো না কেন? মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। একে তো ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, তার উপর আবার এই ভাঙা টেপ রেকর্ডার প্যাক করছে। মেজাজ বিগড়ে যাওয়াতে চেঁচিয়ে বললাম আমি, এই যে মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, ইচ্ছা করে করেছে নাকি ভুল করে হয়ে গেছে? ভুল করে এখন যদি কিছু হয়ে যেত তাহলে কি হতে পারত? চোখ থাকতেও কানা কোথাকার। হোয়াট? আপনি আমাকে কানা বলছেন? নিজে কি, তবে আপনি একটা তাহলে হনুমান। এই নিয়ে পুরো রাস্তার মাঝখানে ঝগড়া লেগে গেল আমাদের। হঠাৎ ছেলেটার ফোনটা বেজে উঠল। ফোন তোলার সাথে সাথে ওপাশ থেকে বলল কেউ, কই তুই, এসে পড়েছিস? আরিয়ান বলল, আসছি দাঁড়া, আসলে রাস্তায় একটা কানার সাথে দেখা হয়েছে তো, তাই একটু দেরি হচ্ছে, তুই চিন্তা করিস না, 2 মিনিটের মধ্যে আসছি আমি। এই বলে ফোনটা কেটে চলে গেল ছেলেটি। আর আমি বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। কালকে আপু বলেছিল এই ভার্সিটিতে আমার অ্যাডমিশন করেছে। আমি আর ঋতু একসাথে আসার কথা ছিল, কিন্তু ওই ময়দা সুন্দরীর নাকি আবার দেরি হবে, তাই একাই যাচ্ছি। ভালো লাগে না। ভার্সিটিতে ঢুকতেই বুক দগদগ করছে, কারণ এই মুহূর্তে কেউ নেই আমার সাথে। আস্তে আস্তে করে ভেতরে ঢুকছিলাম, এমন সময় কিছু ছেলে ডাকলো আমায়। সাথে সাথে ভয়ে পুরো কলিজা কেঁপে উঠল আমার। কিছুক্ষণ আগেও যে আমি কারোর সাথে ঝগড়া করে আসলাম ভাবতেই পারছি না। ছেলেগুলোর ডাক শুনে আমি গেলাম তাদের সামনে। হঠাৎই ছেলেগুলো বলল আমায়, নাম কি? নতুন? জি ভাইয়া, তানজিল মিম। তা কোন ডিপার্টমেন্টে তুমি? মার্কেটিং বিভাগে ভাইয়া। পাশ থেকে আরেকজন বলে উঠল, লে হালুয়া, এই মেয়ে দেখে সব কথায় ভাইয়া ভাইয়া করে। প্রথম ছেলেটি বলল, দেখছি তো। শোনো, তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাইয়া? এখনই একটা ছেলে বাইক নিয়ে আসবে, ওই ছেলেটাকে তোমাকে প্রপোজ করতে হবে, তাও আবার ভাইয়া বলে। কি? কখনো নয়, আমি পারবো না। এমন সময় তাদের মধ্যে থাকা 3 নম্বর ছেলেটি বলল, এই এমন করিস না, আরিয়ান আর আরুষ ওরা জানলে আমাদের আস্ত রাখবে না। ছেলেটিকে ধমক দিয়ে প্রথম ছেলেটি আবার বলল, চুপ কর। তাহলে আপু তুমি রেডি তো? ছেলেটির কথা শুনে ভয়ে ঢোক গিললাম আমি। তারপর ছেলেগুলোর কথা মতো মাথা নিচু করে হাঁটতে শুরু করলাম আমি। এর ভেতরে ওই ছেলেটা ভার্সিটিতে ঢুকে বাইক থামিয়ে ভেতরে ঢুকলো। তাকে না দেখে মাথা নিচু করে বলে দিলাম, আই লাভ ইউ ভাইয়া। আমার কথা শুনে পুরো ভার্সিটির ছেলেমেয়েরা হেসে দিল। অবশ্য হাসবে না কেন? কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করতে এসে ভাইয়া ডাকে তবে হাস্যকর নয় তো কি? কিন্তু আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে এসেছি নাকি ছেলেটাকে প্রপোজ করতে? হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কানে ধরো। ছেলেটার কথা শুনে পুরো কেঁপে উঠলাম আমি। আস্তে আস্তে উপরে তাকালাম আমি। সামনের ছেলেটির মুখ দেখে ভয়ে আবারও চুপসে গেলাম আমি। ও নো, আবার ভাঙা টেপ রেকর্ডার! সকাল সকাল কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি আমি আজকে দিনটা পুরো গেল রে। হায় আল্লাহ, প্রথম দিনই কপাল খারাপ আমার। তুই একটা বোকা মিম, কাকে প্রপোজ করেছিস মুখটা তো একটু দেখার উচিত ছিল নাকি? সব হয়েছে ওই ছেলেগুলোর জন্য। আরিয়ান ধমক দিয়ে বলল, এই মেয়ে, কি বলেছি কথা কানা যাচ্ছে না? ছেলেটির কথায় পুরো শরীর কাঁপছে আমার। চোখ বন্ধ করে বললাম আমি, বিশ্বাস করুন ভাইয়া, আমার কোনো দোষ নেই। ওই ভাইয়াগুলো বলল যে আপনাকে এসে বলতে, না হলে ক্লাসে যেতে দিবে না।
তাই আর কি, সরি ভাইয়া। এদিকে আরিয়ান ভাবছে রাস্তায় বসে বড় বড় কথা না, এখন যখন একটা সুযোগ পেয়েছি তাহলে এটার সুযোগ তো নিতেই হবে মিস ঝাঁঝবতী লবঙ্গ। এই ভেবে আবারও ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল আরিয়ান। আমি একবারের বেশি কথা বলি না, তাই যা বলছি তাড়াতাড়ি করো। এবার না পেরে চোখ দিয়ে পানি পড়তে শুরু করবে। তারপরও নিজেকে অসম্ভব রকম শান্ত রাখার চেষ্টা করছি আমি জানি শালায় আমাকে রাস্তায় বসে ঝগড়া করার জন্য তার প্রতিশোধ নিচ্ছে, কিন্তু কি করার, তাই বাধ্য হয়ে ভরা ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়ে পড়লাম আমি। আর বাকি সবাই তার মজা নিচ্ছে। আজকের এই সব কিছু হয়েছে আপুর জন্য। আর একবার ঋতুর বাচ্চা তোর সামনে পাই, তোরে ছাড়বো না দেখিস। বাঁচাও বাঁচাও, কে আছো? এই বলে চেঁচাচ্ছে ঋতু আর দৌড়াচ্ছে, কারণ তার পেছনে কুকুর আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তায় কুকুর দেখে এক দৌড় দিল ঋতু। হঠাৎই সামনে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই ধরে ফেলে সামনে থাকা ছেলেটি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষ ঋতুর দিকে। পরক্ষণে কিছু মনে পড়তে ছেড়ে দেয় আরুষ ঋতুকে। সাথে সাথে ঠাস করে পড়ে যায় ঋতু নিচে। ঋতু চেঁচিয়ে বলল, ও মা গো, আমার কোমরটা মনে হয়ে গেল। এই ফাটা ডিসপ্লে, এইভাবে কেউ কাউকে ছেড়ে দেয়? আমার কোমরটা মনে হয়ে গেল রে। যা হয়েছে বেশ হয়েছে, এভাবে গরুর মতো দৌড়ালে পড়তে তো হবে। কি আমি গরু? না, ইউ হলে পচা পান্তা ভাত। ঋতু আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, চুপ করুন মিস্টার ফাটা ডিসপ্লে, পেছনে কুকুর তাড়া করছিল, তাই তো দৌড়াচ্ছিলাম। ঋতুর কথা শুনে হাসতে লাগলো আরুষ। লাইক সিরিয়াসলি, যা হয়েছে বেশ হয়েছে, কালকে ঝগড়া করেছিলে না, তার শোধ উঠে গেছে। আরুষের কথা শুনে আরও রেগে গেল ঋতু, কিন্তু এই মুহূর্তে কিছু বলার মুডে নেই ঋতু। একে তো ব্যথা পেয়েছে, তার সাথে মিম একা একা চলে গেছে ভার্সিটিতে, তাই কিছু না বলেই ঋতু গাড়ি করে চলল ভার্সিটিতে। আর আরুষ ঋতু যাওয়ার পানে তাকিয়ে থেকে হাসতে হাসতে সেও চলল ভার্সিটিতে। ভোরের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল মেঘলার। কাল রাতে দুই বোন মিলে প্রচুর গল্প করেছে, তারপর রাত 2টা বাজে ঘুমিয়েছে তারা। হঠাৎ ফোনে টুং করে শব্দ আসলো, সাথে সাথে ফোনটা হাতে তুলে নিয়ে মুচকি হাসলো মেঘলা, কারণ মেসেজটা আকাশের। আর তারা আজকে বিকেলে দেখা করবে এমনই কিছু মেসেজে। মুচকি এসে বিছানা থেকে উঠে বসে পড়ল সে, তারপর চলে গেল ওয়াশরুমে। মেঘলাকে মেসেজ দিয়ে প্লেন থেকে নেমে চলল আকাশ তার নিজের বাড়িতে। তার বাবা অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই মুচকি এসে গাড়িতে বসে পড়ল সে। আজকে তার আম্মু আর ছোট্ট ভাইয়াকে অনেক বড় সারপ্রাইজ দেবে সে, কারণ তার বাবা ছাড়া আর কেউ জানে না যে সে এসেছে। এই ভেবে চলল সে নিজের গন্তব্যে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ কানে ধরে দাঁড়িয়ে আছি, আর আরিয়ান সামনে বাইকে বসে দাঁত কেলানি হাসি দিচ্ছে। ইচ্ছে তো করছে শালার মাথাটাই ফাটিয়ে দেয়। প্রথম দিনই এত ঝামেলা, এর শোধ আমি সুদে আসলে ফেরত নিব মিস্টার ভাঙা টেপ রেকর্ডার। একটা হনুমান, গাথা, গরু, ছাগল, মহিষ, তোর বউ তোরে একটুও ভালোবাসবে না দেখিস। রোজ ঝগড়া করবে তোর সাথে, আমার মতো বাচ্চা মেয়ের সাথে এমন করলি না দেখিস, তোর বউ তোরে একদিন সেই রকম একটা শাস্তি দেবে। আমাকে অবাক করে দিয়ে আরিয়ান বলল, আমাকে গালাগালি দেওয়া শেষ হয়েছে? না, কি কিছু না। আচ্ছা এখন শোনো, আজকের জন্য এতটুকুই চলবে, কাল থেকে কোনো ভুল করলে এর চেয়েও আরো বড় শাস্তি ভোগ করতে হবে, মাইন্ড ইট। আমিও মাথা ঝুলিয়ে সমর্থন দিলাম, কিন্তু ভেতরে ভেতরে শয়তানি হাসি। এমন সময় উদয় হলো মিস ময়দা সুন্দরী। আমাকে কান থেকে হাত সরাতে দেখে দৌড়ে আসলো সে। এসে বলল, কি হয়েছে? কি হয়েছে? দাঁড়া ময়দা সুন্দরী, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে দিলাম দৌড়, আর ঋতু আমাকে দৌড়াতে দেখে সেও দিল দৌড়। এমন সময় ভার্সিটির ভেতরে ঢুকছিল আরুষ। তারপর যা হওয়ার তাই হলো। ঋতু এত দ্রুত গতিতে দৌড়াতে ছিল যে সামনের ব্যক্তিকে দেখেও তার স্পিড কমাতে পারল না। তারপর গিয়ে পড়ল ঋতু আরুষের গায়ের উপর। আবারও একে অপরকে দেখে দুজনে একসাথে বলে উঠল, ইউ পচা বান্তা ভাত, আবার ইউ ফাটা ডিসপ্লে। আপনি? ভার্সিটির ক্যান্টিনে বসে বসে হাসছি আমি, আর আমার ঠিক উল্টো দিকে মুখ গোমরা করে বসে আছে ঋতু। এদিকে হাসি যেন থামছে না আমার। আমাকে হাসতে দেখে ঋতু বলল, তুই থামবি নাকি? না থামবো না। কি করবি কি তুই? কিচ্ছু করুম না, যা হয়েছে তোর জন্য। আমি কি করলাম? আমি তোকে বলেছিলাম গিয়ে ফাটা ডিসপ্লের গায়ের উপর পড়তে, তুই তো দৌড়াতে বাধ্য করলি, তাই তো। আর তোর জন্য যে ভরা ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়েছিলাম, সেটার কি হলো? আমি তোকে বলেছিলাম কান ধরে দাঁড়িয়ে থাকতে, তুই বলবি কি? বলল তো ওই শালার ভাঙা টেপ রেকর্ডার। কি ভাঙা টেপ রেকর্ডার আবার কে? তারপর ঋতুকে কালকে থেকে আজকে পর্যন্ত আরিয়ানের সাথে হয়ে যাওয়া সব ঘটনা বললাম। সব শুনে তার হাসি থামছে না। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বললাম, এই তুই থাম। কিন্তু এমন বদমাশ মাইয়া হাসি থামালই না, তাই আমি ওর সাথে দাঁত কেলানি দিলাম। ভার্সিটির ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। এমন সময় সিঁড়ি পেয়ে আরিয়ানের সামনে আসলো আরুষ। তাকে দেখে আরিয়ান হেসে উঠল। এই মুহূর্তে আরুষের মাথা ময়লায় ভরে আছে, কালো টি শার্ট পুরো নষ্ট হয়ে গেছে। এগুলো হয়েছে আরুষ মাটিতে পড়ে যাওয়ার ফলে। আরিয়ান ভার্সিটির 2 তলার উপর থেকে আরুষের সাথে ঘটে যাওয়া সব ঘটনা দেখতে পেয়েছে, তাই এমন কাহিনী দেখে সেও হাসছে। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে আরুষ বলল, এত হাসার কি হলো? এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তাহলে আমি কখন বললাম যে মেয়েটা ইচ্ছা করে পড়েছে? এখন বলো মামা, ফিল হলো কেমন? দাঁত কেলানি দিয়ে বলল, প্রচুর ফিল হয়েছে।
ওই পচা পান্তা ভাত বারবার আমার গায়ের উপরে এসেই পড়ে কেন? আরুষের কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, তার মানে কালকের মেয়েটাই ওই মেয়েটা? মাইয়ারাই কি রে বাবা, কিছুক্ষণ আগে ওর কোমর ভাঙলাম আর এখন ও আমার। এ কথা শুনে আরিয়ান হেসে বলল, কেন, তুই কিভাবে ভাঙলি? তারপর আরুষ কিছুক্ষণ আগে ঋতুর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলল আরিয়ানকে। আরিয়ান শুধু হাসতে লাগলো আরুষের কথা শুনে, হাসি যেন থামছে না। এমন সময় আরিয়ানের ফোন বাজলো, ফোনটা তুলে বলল, আব্বু বলো। ওপাশ থেকে আরিয়ানের আব্বু বলল, তাড়াতাড়ি বাসায় আয়, তোর ভাইয়া এসেছে। আরিয়ান অবাক হয়ে বলল, কি, সত্যি? কিন্তু ভাইয়ার তো আরো 2 দিন পর আসার কথা ছিল। এমন সময় আব্বুর কাছ থেকে আকাশ ফোনটা নিয়ে বলল, তোদের সারপ্রাইজ দিতে আগেই চলে এসেছে, তাড়াতাড়ি বাসায় চলে আয়। আরিয়ান খুশি হয়ে বলল, আসছি, আমি 1 ঘন্টার ভিতর চলে আসছি ভাইয়া। তাড়াতাড়ি আয়। এই বলে ফোনটা কাটলো আকাশ। তারপর ফোনটা রেখে আকাশ চলে গেল ফ্রেশ হতে। এদিকে আরিয়ানের খুশি দেখে কে, কতদিন পর তার ভাইয়াকে দেখতে পাবে সে, ভাবতেই খুশি লাগছে তার। কি হয়েছে, এত খুশি কেন? ভাইয়া এসেছে। কি? তাড়াতাড়ি বাসা যেতে হবে। যাবি, তার আগে বলতো কালকে প্লেনে বসে কাকে ইডিয়েট বলেছিলি, তারপর সকালেও তো কাকে যেন কানা বললি, ব্যাপারটা কি? আর বলিস না, ওটা কানা, ইডিয়েট সাথে ঝাঁঝবতী লবঙ্গ। মানে হলো, তারপর আরিয়ানও আরুষকে কালকে থেকে সকাল পর্যন্ত যা যা হয়েছে তার সাথে ঝাঁঝবতী লবঙ্গের সব বলতে লাগলো আরুষকে। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে এখনো বসে আছে ক্যান্টিনে, কিছুতেই ভালো লাগছে না। শুধুই আরিয়ানের দেওয়া অপমানটা মাথায় ঘুরছে আমার। কি করব? কিছু তো করতেই হবে, না হলে আজকে রাতে ঘুম হবে না। আজকে আর ক্লাস না করে বাসায় যাব, এমন মনোভাব নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমাকে দাঁড়াতে দেখে ঋতু বলল, কি হলো, দাঁড়ালি কেন? বাসায় যাব, চল। কিন্তু কেন? ভালো লাগছে না, চল। আমার জোরাজোরিতে ঋতু চলতে বাধ্য হলো। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মুচকি এসে দোকান থেকে কতগুলো চুইংগাম কিনে খেতে লাগলাম আমি, আর রহস্যময় হাসি দিতে লাগলাম। আজকে বুঝতে পারবা মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, আমার পেছনে লাগলে কি হতে পারে, এই ভেবে কিছুটা জোরে হাসতে লাগলাম আমি। কি হলো, হাসছিস কেন? কিছু না ময়দা সুন্দরী, আগে দেখো তো হোতা হে ক্যা। মানে? এত মানে না করে চল আমার সাথে। এই বলে ঋতুর হাত ধরে চললাম বাহিরে। এগুলো কি করছিস? এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল ঋতু। তোর মাথা করছি, দেখতে পারছিস না? কেউ দেখলে কি হবে বুঝতে পারছিস? কিচ্ছু হবে না, আর কেউ দেখলে তো হবে। কেউ থোড়াই দেখেছে যে আমরা ভাঙ্গা টেপ রেকর্ডারের বাইকে চুইংগাম লাগিয়ে দিচ্ছি? তাই চুপ করে থাক, আর যেটা করছি চুপ করে দেখতে থাক। বাইকের ব্রেকে চুইংগাম লাগিয়ে দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চললাম আড়ালে, কারণ দেখতে হবে না মিস্টার ভাঙা টেপ রেকর্ডারের অবস্থাটা কেমন হয়। এ বলে শয়তানি মার্কা একটা হাসি দিয়ে চললাম আমি আর ঋতু গাছের আড়ালে। এদিকে নিজেদের কাজ শেষ করে আরিয়ান আর আরুষ চলল বাহিরে। এখন দুজন একসাথে বাসায় ফিরবে তারা, কারণ আরিয়ানের মতো আরুষও অনেক খুশি। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। আরিয়ান গিয়ে বাইকের ব্রেক ধরতেই চুইংগাম আটকে হাতে চলে এলো। হাত যত উপরে উঠাচ্ছে চুইংগাম ততই লম্বা হয়ে যাচ্ছে। এদিকে আরুষ আরিয়ানের এমন অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। হাসি পাচ্ছে তার, তবুও হাসি দমিয়ে রেখেছে সে। এদিকে আরিয়ানের মাথা গরম হয়ে গেল, এরকম একটা কাজ কে করলো এসব ভাবতে ভাবতে। এদিকে আমি আর ঋতু আরিয়ান আর আরুষের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। হঠাৎ আমি আর ঋতু বেরিয়ে আসলাম গাছের আড়াল থেকে। ঋতু ভয়ে আধমরা হয়ে গেছে, তারপরও এক প্রকার হাত ধরে টেনে নিয়ে আসলাম ওকে। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওনাদেরকে বললাম, ছি ছি ভাইয়া, চুইংগাম না খেয়ে হাতে লাগিয়ে বসে আছেন? আমি জানতাম চুইংগাম মুখে দিয়ে খেতে হয়, আপনি তো দেখি হাতে লাগিয়ে বসে আছেন, খুব ভালো। এতটুকু কাটা খায়ে নুনের ছিটা দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলাম আমি আর ঋতু। বাহিরে এসে আমার আর ঋতুর ওরে হাসি দেখে কে। হাসতে হাসতে চললাম আমরা বাড়িতে। এদিকে আরিয়ান রাগে বোম হয়ে গেছে, কারণ তার বুঝতে বাকি রইল না এরকম বদমাইশি ঝাঁঝবতী লবঙ্গই করেছে। রাগে তিনি পুরো আগুনে জ্বলে যাচ্ছে। মনে মনে নিজেকেই বলছে সে, এর শাস্তি আমি সুদে আসলে ফেরত নিব মিস ঝাঁঝবতী লবঙ্গ। এদিকে আরুষ ভিতরে ভিতরে প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু বাহিরে বের করতে পারছে না সে। আরুষ বলল, দোস্ত যাবি নাকি দাঁড়িয়ে থাকবি? কি করে যাব? ওই কানায় না ঝাঁঝবতী লবঙ্গ কি করে চলে গেল দেখোস না তুই? আরুষ অবাকের সাথে তাকিয়ে বলল, তার মানে এটাই সেটা? কি? বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে কলিং বেল টিপ দিতে দিতেই আপু এসে দরজা খুলল। আপুকে দেখে আপুকে ধরে লুঙ্গি ড্যান্স দিতে লাগলাম আমি। খুশিতে নাচতে ইচ্ছে করছে আমার, আর তাই করছি। এদিকে আমার কাণ্ড দেখে অবাক হয়ে বলল মেঘলা আপু, কি হয়েছে, বান্দরের মতো লাফাচ্ছিস কেন? স্টুডেন্টস অফ দ্য ইয়ার 2 মুভির গান ছেড়ে উড়াধুরা ডান্স দিচ্ছি আমি, তবে একা নই, সাথে আছে আমার প্রাণ প্রিয় আফামনি। সে কিছুই করছে না, শুধু আমার দিকে হাবলা কান্তের মতো তাকিয়ে আছে। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ বাসায় এসে কোনো কারণ ছাড়াই মিউজিক বাজিয়ে উড়াধুরা নাচতে থাকলে এমনভাবে তো তাকিয়ে থাকবেই, তাই না? এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়লাম সোফায় আমি। আপুর দিকে তাকিয়ে বললাম, আপু পানি নিয়ে এসো জলদি। আপুও আমার কথা মতো গিয়ে পানি নিয়ে আসলো।
পানি নিয়ে আসতেই ঠকঠক করে সব পানি খেয়ে ফেললাম আমি। পানির গ্লাস আপুর হাতে দিতেই আপু বলে উঠল, এখন বল, এতক্ষণ নাচতেছিলি কেন? কি হয়েছে? কি হয়নি তাই বলো। মানে হলো। তারপর আপুকে সব বলে দিলাম আমি। ভাঙা টেপ রেকর্ডারের সাথে যা যা ঘটেছে এই 2 দিনে সব বললাম আমি। আমার কথা শুনে আপু শুধু হা হয়ে তাকিয়ে রইল, কিছু বলল না। আমিও একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসলাম রুমে। জানি এখন ওখানে বসে থাকলেই শুরু হবে আপুর বকবকানি, তাই ওখান থেকে সরে আসাই উত্তম। রুমে এসে আবার কিছুক্ষণ ড্যান্স দিয়ে চললাম আমি ওয়াশরুমে। বাসায় আসতেই আরিয়ান আকাশকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কথা বলে চলল ওয়াশরুমে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। এই মুহূর্তে না পারছে কিছু করতে, আর না পারছে সহ্য করতে। ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে আরিয়ান। চোখ অসম্ভবভাবে লাল হয়ে আছে তার। কত বড় সাহস এত বড় একটা বেয়াদবি করার! মনে মনে কয়েকশো গালাগালি দিয়ে ফেলেছে সে। যেমন, ইউ স্টুপিড ডাফার মেয়ে কোথাকার, তোমার জন্য আমার বাইকটা নোংরা হলো, তোমায় তো আমি ছাড়বো না। একবার দেখা হোক, তারপর বুঝাবো এই আরিয়ানের সাথে বেয়াদবি করলে এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। ইউ মিস ঝাঁঝপতি লবঙ্গ। এ বলে লম্বা সাবান নিচ্ছে আরিয়ান। বিকাল 4টা। নিজের রুমের টেবিলের কাছে চেয়ারে বসে আছে আরুষ। কেমন অদ্ভুত লাগছে তার। বারবার শুধু পচা পান্তা ভাতের কথা মাথায় এসছে, হাসছে সে। সকালে হঠাৎ ঋতুকে দেখে চোখ আটকে যায় আরুষের। হঠাৎ এমন হওয়ার মানে খুঁজে পায় না আরুষ। জীবনে হয়তো প্রথমে কোনো মেয়ে হঠাৎ করে তার এতটা কাছে চলে আসে। হঠাৎ জড়িয়ে ধরা, হঠাৎ মাটিতে গড়াগড়ি খাওয়া, হঠাৎ ধাক্কা লাগা, আর হঠাৎ করে এতটা ঝগড়া হওয়া, সবই আরুষকে খুব হাসাচ্ছে। এত কেন ভাবছে আরুষ ঋতুকে নিয়ে জানা নেই তার, তবে ভাবতে ভালো লাগছে তার। হঠাৎই ডায়েরির পাতা উল্টে কিছু একটা লিখতে বসলো আরুষ। প্রথম লাইনে ভুল করে আনমনে লিখে ফেলেছে পচা পান্তা ভাত। হঠাৎ ফোন বাজলো আরুষের। ফোনটা তুলতেই ওপাশ থেকে বলে উঠল আরিয়ান, তাড়াতাড়ি বাসায় আয়, শপিংয়ে যাব। কেন? চানাচুর বিক্রি করতে। কি? শপিংয়ে মানুষ কেন যায়? শপিং করতে যায়? তাহলে প্যাক না করে তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আমি ওয়েট করছি। ওকে বলে ফোনটা কেটে ডায়েরির পাতায় তাকাতেই অবাক আরুষ। এটা কি লিখল সে? সে এটার জন্য তো ডায়েরির পাতা খুলেনি। তবে মস্তিষ্কে প্রশ্নগুলো এসেও আবার আটকে গেল তার। তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ল সে। আরিয়ানদের বাসায় গিয়ে আরিয়ান আর আরুষ রওনা হলো শপিংয়ের উদ্দেশ্যে। বিছানায় বসে আম্মাজানের বানানো আচার খাচ্ছি, আর সামনে আমার আফামনি মানে মেঘলা বই সাজুগুজু করছেন। কারণ হচ্ছে সে এখন কোথাও ঘুরতে যাবে। তবে কার সাথে দেখা করতে যাবে তা আমি জানি, কারণ আপু আকাশ ভাইয়ের সাথে বলা মেসেজ আমি দেখেছি। আচার খেতে খেতে আপুকে বললাম, আপু এত সাজুগুজু করেছো কেন? দুলাভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছ নাকি? বেশি পেকে গেছিস না তুই? আমি জানি তুমি এখন আকাশ ভাইয়ের সাথে রেস্টুরেন্টে বসে রোম্যান্স করতে যাচ্ছ। কি বললি তুই? এ বলে আপু ছুট লাগালো আমার দিকে, আর আমি দৌড়ে আমার আম্মাজানের পেছনে। আম্মু বলল, কি হলো, তোরা দৌড়াচ্ছিস কেন? আমি বলছি, আম্মু আপু আসলে। ছুটকি, খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে শুনি? আমরা কি জানি না ভেবেছ? আম্মুও জানে তুমি যে আকাশ ভাইয়াকে ভালোবাসো। এই রে, মুখ ফসকে সত্যি কথা বলে দিলাম। মেঘলাপুর দিকে তাকাতে দেখলাম চোখ মুখ গরম হয়ে গেছে তার। এই রে, খাইছে। এখন যদি হাতে পায় তাহলে তো শেষ করে দিবে। এই ভেবে দিলাম তো। আপুও পেছন পেছন দৌড়াতে লেগেছিল, কিন্তু তার আগেই আম্মু ধরে ফেলল তাকে। আর এই সুযোগে রুমে গিয়ে হালকা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমি, কারণ আজকে ঋতুর সাথে শপিংয়ে যাওয়ার কথা আমার। আম্মুকে আগেই বলে রেখেছি, তাই বাসায় আসার সময় 2 লাইন বলে চলে এসেছি আমি। আর আপু হয়তো মনে মনে 1000টা গালাগাল দিয়েছে, কিন্তু আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসলাম। এখন বোঝো ঠেলা আপু। আম্মু বলল, আমি জানি মেঘলা তুই আকাশকে পছন্দ করিস, কিন্তু এই কথাটা তো আকাশকেও বলতে হবে নাকি? কিন্তু আম্মু আকাশের দিকটা তো জানি না। ও যদি না বাসে তাহলে? শোন, আমি বলি, আকাশ ছেলে হিসেবে খুব ভালো। ও যতবার আমাদের বাসায় এসেছে তাতে সব দিক থেকে ওকে ভালো লেগেছে আমার। তাই বলি, এইভাবে দেরি না করে এখনই বলে দে আকাশকে, বাকিটাও নিজেই বুঝে নেবে। কিন্তু আম্মু, আর কোনো কিন্তু নয়। আমি আর তোর বাবাকে বলতে পারবো না যে তুই এখন বিয়ে করতে পারবি না। তোর পড়াশোনা শেষ, এখন জবও করছিস, আর এখনই তোকে একজন জীবনসঙ্গী বেছে নিতে হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আকাশকে বল, না হলে খুব দেরি হয়ে যাবে। এতটুকু বলে চলে গেলেন উনি। মেঘলাও কথাগুলো মাথায় রেখে চলে আসলো বাইরে, কারণ এখন তাকে যেতে হবে আকাশের সাথে দেখা করতে। রেস্টুরেন্টে বসে আছে আকাশ এক রাশ অস্থিরতা নিয়ে, কারণ প্রায় 5 বছর পর দেখা হবে মেঘলার সাথে। তবে ভিডিও কলে অনেকবারই দেখা হয়েছে তার। তারপরও একটু অস্থিরতা, কারণ আজকে মেঘলাকে ভালোবাসার কথা বলতে চায় আকাশ, কিন্তু আদৌ বলতে পারবে কি? এমন সময় কালো রঙের চুড়িদার পরে রেস্টুরেন্টে ঢুকলো মেঘলা। চুলগুলো খোলা, চোখে গাঢ় কাজল, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আকাশের তো চোখ আটকে গেছে তাকে দেখে। মেঘলাও সামনে টেবিলের আকাশকে দেখে মুচকি হেসে বসে পড়ল সামনে। মেঘলা বসতেই আকাশের ধ্যান ভাঙল। হেসে বলল, কেমন আছিস তুই? আগের চেয়ে মোটা হয়ে গেছিস। কি? আমি মোটা হয়ে গেছি? তোর চোখ ঠিক আছে, আরো চিকন হয়ে গেছি।
দেখে তো মনে হচ্ছে বলে হেসে দিল আকাশ। তারপর ওয়েটারকে বলে খাবার অর্ডার দিল আকাশ। ওয়েটার খাবার দিয়ে চলে যায়। এমন সময় দুজনই একসাথে বলে ওঠে, আমার কিছু বলার আছে আকাশ, আমিও কিছু বলতে চাই তোকে। আচ্ছা তুই আগে বল। না তুই বল। না তুই বল, লেডিস ফার্স্ট। আকাশের কথা শুনে মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলতে নিবে তার প্রস্তুতি নিচ্ছে। এদিকে শপিং মলে জামা দেখছি আমি আর ঋতু। অনেকক্ষণ যাবতই দেখা হচ্ছে, তবে একটাও পছন্দ হচ্ছে না। অনেকগুলোই ট্রাই করেছি কিন্তু কোনোটাই ভালো লাগছে না আমার। হঠাৎ ঋতু বলল, এগুলো ট্রাই কর গিয়ে। ওর কথা মতো জামাগুলো নিয়ে চলে গেলাম চেঞ্জিং রুমে। একটা পরতে দেখলাম মোটামুটি ভালো লাগছে, কিন্তু সমস্যা ঘটলো, আরেকটা জামার চেন আটকে গেছে, খুলতে পারছি না। এই রে, এখন কি করব? শপিং মল ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছে আরিয়ান আর আরুষ। হঠাৎ তারা লেডিস চেঞ্জিং রুমের সামনে থেকে হেঁটে যাচ্ছিল। এমন সময় আরিয়ানের হাত ধরে টান দিয়ে কেউ রুমের ভিতরে নিয়ে গেল। হঠাৎই এমন হওয়াতে আরিয়ান কিছুই বুঝতে পারল না। আরুষ কিছুটা দূরে যেতেই হঠাৎই পাশে আরিয়ানকে দেখতে না পেয়ে অবাক হয়ে বলল, যা বাবা, ও আবার কোথায় চলে গেল? এই বলে খুঁজতে লাগলো আরুষ আরিয়ানকে। হঠাৎ কেউ তার মাথার উপর একটা জামা ছুঁড়ে মারল। আরুষ তো অবাক, আরও কয়েকটা জামা ছুঁড়ে মারল তার দিকে। আরুষ অবাকের ওপর অবাক। এদিকে ঋতু একের পর এক জামা ছুঁড়ে বলল, তুই এগুলো সব ট্রাই করে আয়। এদিকে আরুষের কাছে কণ্ঠটা চেনা চেনা লাগছে। মুহূর্তে কার কণ্ঠ মনে পড়তেই হালকা কাপড় সরিয়ে ঋতুকে দেখে চেঁচিয়ে বলল, ইউ পাগল, পচা পান্তা ভাত, এগুলো কি করছো? আর আমি মেয়েদের কাপড় পরবো কেন? এদিকে ঋতু পুরুষের কণ্ঠ শুনে ঘুরে তাকিয়ে আরুষকে দেখে বলল, আপনি ফাটা ডিসপ্লে, এখানে কি করছেন? দেওয়ালের সাথে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে ভাঙা টেপ রেকর্ডার, আর আমার চোখ রসগোল্লার মতো হয়ে আছে। চোখ লাল করে দেওয়ালের সাথে চেপে ধরে তাকিয়ে আছে আরিয়ান আমার দিকে। তবে এই মুহূর্তে দোষটা আমারই ছিল। বাইরে কে ছিল তাকে না দেখে টান মেরে ভিতরে নিয়ে আসলাম আমি। কিছুক্ষণ আগে ঋতুকে ভেবে ভাঙা টেপ রেকর্ডারকে ভেতরে নিয়ে আসলাম। ছি! আমি হঠাৎ করেই তাকে দেখে এক প্রকার চিৎকার দিতে যাব, তার আগেই আরিয়ান মুখ চেপে ধরল আমার। এদিকে আরিয়ান চেঁচিয়ে বলছে, ইউ ইডিয়েট, এটা কি করলে তুমি? তবে একদিক থেকে ভালোই হয়েছে, সকালের বেয়াদবির শাস্তি এটা। এখনই সুদ সমেত ফেরত দিব, মিস ঝাঁঝপতি লবঙ্গ, বলে শয়তানি হাসি দিল আরিয়ান। আরিয়ানের কথা শুনে পুরো ঘাবড়ে গেলাম আমি। হায় রে, এখন কি করবে কে জানে। এদিকে মুখ চেপে ধরে আছে, স্বাস্থ্য প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎই আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে ফেললেন। আরিয়ান হাত সরাতে জোরে জোরে শ্বাস ফেলে বললাম আমি, আপনি কি পাগল? এতক্ষণ কেউ মুখ চেপে ধরে রাখে? ওহ বাবা, আর 2 মিনিট হলে তো পগার পার হয়ে যেতাম আমি আমার মতো কথা বলে যাচ্ছি, আর আরিয়ান শুধু আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন লাগছে তাকে। কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, দেখুন ভাইয়া, সকালে যা হয়েছে তা শোধবোধ। আপনি আমাকে পুরো ভার্সিটির সামনে অপমান করেছেন, তাই আমিও একটু মজা করেছি, আর কিছু না। তার মানে ওই বেয়াদবি তুমি করেছিলে? আরিয়ানের এই কথাটা শুনে এখন নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে আমার। না মানে কি মানে করছো? ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। আরিয়ানের শাস্তির কথা শুনে হালকা চেঁচিয়ে পড়ে গেলাম আরিয়ানের বুকে। মানে অজ্ঞান হয়ে গিয়েছি। আসলে হইনি, অ্যাক্টিং করলাম আর কি। আরিয়ানের বুকে পড়তেই আরিয়ান ধরে ফেলল। কিছুটা ঘাবড়ে গেল সে। আরিয়ানের অস্থির হয়ে গেছে বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। আমার এমন কাজে আরিয়ান পুরো ভেবাচাকা খেয়ে গেল। আমিও আরিয়ানকে একটা চোখ টিপ মেরে দৌড় দিলাম। এদিকে আরিয়ান আমার এমন কাজে পুরো বোকা বনে গিয়ে হা হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে কিছু একটা মনে করে মুচকি হাসলো আরিয়ান। তারপর রুম থেকে বেরিয়ে খুঁজতে লাগলো আরুষকে। ইউ পচা পান্তা ভাত, তোমার জন্য আশেপাশের মানুষেরা আমাকে দেখে হাসছে, তোমাকে তো আমি, এই বলে সামনে এগোতে নিল আরুষ। আর সাথে সাথে গায়ের উপর থেকে একটা জামা পড়ে যায় নিচে, আর তাতে পা পিছলে পড়ে যায় আরুষ। সাথে সাথে সামনে দাঁড়িয়ে থাকা ঋতু দেখে হেসে দেয়। এতক্ষণ ঋতু আর আরুষ মিলে একে অপরের সাথে ঝগড়া করছিল, আর আরুষের অবস্থা দেখে আশেপাশের সবাই হাসছিল। আর যা দেখে আরুষ রেগে গিয়ে ঋতুকে কিছু করতে যাবে তার আগেই পড়ে যায়। হঠাৎ ঋতু তার হাসি থামিয়ে দিয়ে আরুষের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি ফাটা ডিসপ্লে ভাইয়া, আমি আসলে ভেবেছিলাম আমার বেস্ট টু মিল, তাই ওর দিকে জামা কাপড়গুলো ছুঁড়ে মেরেছিলাম, বুঝতে পারিনি আপনার গায়ে পড়েছিল, তাই সরি। এতক্ষণ ঋতু কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল আরুষ, কারণ এই প্রথমবার এত সুন্দর করে কথা বলল ঋতু তার সাথে। আরুষ কিছু না ভেবেই ঋতুর হাত ধরে উপরে উঠে দাঁড়ালো। এমন সময় হঠাৎ করে ঋতু গিয়ে পড়ল আরুষের বুকে। আরুষ হঠাৎ এমনটা হওয়াতে কিছু বুঝতে না পেরে সেও পড়ে যায় নিচে। এইবার আরুষের কোমর মনে হয় শেষ। আরুষ নিচে আর ঋতু তার উপরে। এদিকে হা হয়ে তাকিয়ে আছি আমি ঋতু আর আরুষের দিকে, কারণ আমার জন্যই তারা পড়ে গেছে নিচে। আরিয়ানের থেকে পালাতে এত দ্রুত গতিতে দৌড়ে আসছিলাম যে নিজের স্পিডই কমাতে না পেরে এসে ধাক্কা লাগলো আমার সাথে ঋতু। আমি নিজেকে ধরে রাখতে পারলেও ঋতু পারল না। হঠাৎ এমনটা হওয়াতে বুঝতে না পেরেই পড়ে যায়। আমার সাথে ধাক্কা লেগে ঋতু, আর ঋতুর সাথে ধাক্কা লেগে আরুষ। ওদের কাহিনী দেখে জিও ভাই কামড় দিলাম আমি। তারপর শুধু হা করে তাকিয়ে রইলাম ওদের দিকে। এদিকে একরাশ নীরবতা কাটিয়ে মেঘলা আপু বলে উঠল, তুই বল আগে।
এতক্ষণ পর মেঘলা আপুর মুখে এমন কথা শুনে পুরো ভ্যাপাচাকা খেয়ে গেল আকাশ। তারপর সে নিজেই এক বুক সাহস নিয়ে পকেট থেকে একটা রিং বের করে বলল, উইল ইউ ম্যারি মি মেঘলা? আকাশের কথা শুনে মেঘলা পুরো শকড। সেও তো এতক্ষণ এই কথাটাই বলতে চেয়েছিল। সত্যি কথা বলছি, তোকে আমি সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। অনেকবার ভেবেছি বলবো বলবো, কিন্তু বলতে পারিনি। তাই আজকে বলে দিলাম, তুই কি রাজি আমার লাইফ পার্টনার হতে? এতক্ষণ মেঘলা আকাশের কথাগুলো শুনে বলে উঠল, আমিও তো তোকে ভালোবাসি আকাশ। মেঘলার কথা শুনে আকাশের চোখ পুরো খুশিতে জলজল করে উঠল। তারপর মেঘলার হাতে আংটি পরিয়ে দিল আকাশ। তারপর আরও কিছুক্ষণ কথা বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো তারা, দুজনেই খুশি। রিক্সা করে বাড়ি ফিরছে আকাশ আর মেঘলা। আকাশ এটা ওটা বলছে আর মেঘলা চুপটি করে সব শুনছে। এই মুহূর্তে তারা একে অপরের হাত ধরে আছে। মেঘলা আকাশের কাঁধে মাথা দিয়ে আছে। চারদিকে ফুরফুরে বাতাস। সূর্য এখনই ডুবে যাবে আকাশের বুকে এমন একটা সময়। হঠাৎই আকাশ বলল, খুব তাড়াতাড়ি তোর বাসায় গিয়ে কথা বলবো আমার মা বাবাকে নিয়ে। বিনিময়ে মেঘলা কিছু না বলে শুধু মুচকি হাসল। এই রকম নানা কথার মাঝেই তারা তাদের গন্তব্যে চলছে। বাড়ি ফেরার উদ্দেশ্যে রিকশায় বসে আছি আমি আর ঋতু। ঋতু পুরো গোমরা হয়ে বসে আছে, আমার সাথে কথা বলছে না। অনেকবার সরি বলেছি তাকে, তারপরও তার রাগ কমছে না। ভাগ্য ভালো ছিল, ভাঙা টেপ রেকর্ডার আসার আগেই আমরা চলে এসেছি। না জানি আরুষ ভাইয়ের কোমর ভেঙে গেছে, দেখলে কি করতো আমাদের। তখন ঋতুকে আরুষ ভাইয়ের ওপর থেকে উঠিয়ে তার গায়ের ওপর থেকে জামা কাপড় সরিয়ে তাকে সরি বলে চলে আসি আমি আর ঋতু। আজকের শপিংটাও হলো না। এসব ভেবে চলছি বাড়ি। এদিকে আরিয়ান আর আরুষ গাড়ি করে বাড়ি ফিরছে। আরিয়ানের তো মাথা পুরো গরম হয়ে আছে। এই মুহূর্তে মিমের ওপর প্রচণ্ড বেগে রেগে আছে সে। এর প্রথম কারণ, ঠিকভাবে সে শপিং করতে পারল না। তার উপর আবার আরুষের কোমর ভাঙা। সব মিলিয়ে খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর আরুষ ব্যথায় চুপ করে বসে আছে গাড়িতে, কিছু বলছে না। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনে ভার্সিটি যাওয়া হয়নি আমার। আর আমার সাথে ঋতুও যায়নি। ভার্সিটিতে না যাওয়ার 2টি কারণ ছিল। 1, বাড়িতে কিছু কাজ ছিল। আর 2, ভাঙা টেপ রেকর্ডারের ভয়। সে যাই হোক, সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আবার। সবচেয়ে আনন্দের বিষয় হলো আজকে আকাশ ভাইয়ারা আসবে আমাদের বাড়িতে আপুকে দেখতে। অবশ্য দেখতে আসবে বললে ভুল হবে, আসবে তো বিয়ের তারিখ ঠিক করতে। শুনেছি আকাশ ভাইয়ের ছোট ভাই আর তার এক বন্ধু আসবে, তাই মনে মনে কিছু শয়তানি বুদ্ধি বানিয়ে রেখেছি আমি। তবে একা নই, সাথে আছে মাই বেস্টু ঋতু। ও একটু পরেই এসে পড়বে। এইভাবে চললাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরোতেই ময়দা সুন্দরীকে দেখতে পেলাম। প্রচুর সেজেগুজে এসেছে, তবে এই সাজে তোমাকে উঠাতে হবে ময়দা সুন্দরী। এক শয়তানি মার্কা হাসি দিয়ে বললাম আমি। ঋতু অবাক চোখে তাকিয়ে বলল, মানে তো একটা আছে ময়দা সুন্দরী, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ বলে হেসে উঠলাম আমি। সকাল 9টা। আকাশের বাড়ির সবাই সেজেগুজে তৈরি হয়ে যাবে মেঘলাদের বাড়িতে। এই আকাশ আর মেঘলার ব্যাপার সবাই মেনে নিয়েছে, কারণ তারাও মেঘলাকে পছন্দ করত। এখন মেঘলা তাদের বাড়ির বউ হবে, এতে তাদের কোনো আপত্তি নেই। তাই সবাই খুশি মনে চলছে তারা। আরিয়ান, আরুষ, আকাশ আর আকাশের বাবা মা সবাই তৈরি হয়ে গাড়ি করে চলছে। আকাশ তো অনেক খুশি, অনেক দিনের বাসনা পূর্ণ হবে তার। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো মেঘলাদের বাড়ির সামনে। গেটের সামনে মেঘলার আব্বুকে দেখে সালাম দিল আকাশ আর তার বাবা। তারপর সবাই খুশি মনে চলল বাড়ির ভেতর। রুমে ঢুকে সবাই গিয়ে বসে পড়ল সোফায়। তারপর একে একে সব খাবার এনে রাখলো সামনে আম্মু। এর ভেতরেই মেঘলা আপুকে সেজেগুজে নিয়ে আসা হলো তাদের সামনে। সবাই মেঘলা আপুকে দেখে খুশি হয়ে গেল। আকাশের আব্বু বলল, আমাদের কোনো আপত্তি নেই মেঘলাকে আমাদের বাড়ির বউ বানাতে। এমন সময় একটা রুমের ভেতর থেকে এক বুড়ো আর বুড়ি বলে উঠলেন, আমাদের আপত্তি আছে। সাথে সাথে সামনে বসে থাকা সবাই তাকালো পেছনে। মাথায় নকল সাদা চুল, চোখে চশমা, হাতে নর্মাল চুড়ি আর তাঁতের শাড়ি পরেছে আমি। আমার হাতে আছে একটি লাঠি। আর ঋতু পরেছে সাদা পাঞ্জাবি, নাকে নকল নোজ, নকল দাড়ি আর মাথায় টুপি পরে তৈরি সে। টোটাল কথা হচ্ছে 2 বন্ধু মিলে স্বামী স্ত্রী সেজেছি, তাও আবার কনের দাদা দাদি। এদিকে আমাদের এভাবে দেখে মা আর আপু নিশ্চয়ই অবাক হয়ে গেছে, হওয়ারই কথা। পরিবেশটা এমন হয়ে গেছে যে সবার দৃষ্টি এখন আমাদের দিকে, আর আমাদের সামনে আকাশ ভাইয়ার সাথে বসে থাকা 2 ছেলের দিকে। তাদেরকে দেখে যেন চরম অবাক হয়ে গেলাম আমরা। এদিকে ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে। এদিকে ওদেরকে দেখে আমরা প্রায় ঘাবড়ে গেছি, কারণ যদি আমাদেরকে দেখে চিনে ফেলে তাহলে তো মান সম্মান সব আলুভর্তা হয়ে যাবে। এই আইডিয়াটা পেয়েছিলাম একটা বাংলা সিনেমা দেখে। যেদিন থেকে মুভিটা দেখেছিলাম সেদিন থেকে ভেবে রেখেছি, আপুকে যেদিন দেখতে আসবে সেদিন আমিও বুড়ি সেজে জামাইকে প্রশ্ন করব, যেভাবে সেই কাজ। এমন সময় আকাশ ভাইয়ার আব্বু বলে উঠলেন, জি বলুন, আপনাদের আপত্তি কোথায়? ওনার কথা শুনে আমি আর ঋতু গুটি গুটি পায়ে সামনে চললাম। এদিকে আরুষ আরিয়ানের কানে কানে বলছে, দোস্ত ওনাদের একটু কম বয়সে মনে হচ্ছে না? কি বলতে চাইছিস? না, কেমন যেন চেনা চেনা লাগছে আর কি। আরুষের কথা শুনে আরিয়ানও এক গভীরভাবে তাকালো তাদের দিকে। আমি আর ঋতু চুপি চুপি করে সোফায় বসতে গেলাম।
আমি একটু কাশি দিয়ে আরুষের দিকে তাকিয়ে বললাম, ফাটা না থুক্কু, বলছি তুমি একটু সরে বসো। আমার কথা শুনে আরুষ গিয়ে বসে পড়ল আরিয়ানের কোলে। তারপর ঋতুকে ওদের পাশে বসিয়ে আকাশ ভাইয়ের সামনে আমি বসলাম। আকাশ ভাইয়ের আব্বুর দিকে তাকিয়ে বললাম, আসলে আপত্তি বলতে আমি কিছু প্রশ্ন করতে চাই আমার নাত জামাইকে। আমার কথা সবাই কিছুটা অবাকের চোখে তাকালো, কিন্তু আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আকাশ ভাইয়াকে বললাম, বলছি যে আমার নাতির জামাই মানে নাত জামাই মেঘলা আমাকে দাদিমা বলে ডাকে, তুমিও তাই বলে ডাকবে, ঠিক আছে? আর আমরা দুজন হলাম মেঘলার দাদা দাদি। আকাশও খুশি হয়ে সালাম দিয়ে বলল, ঠিক আছে দাদিমা। এখন বলো, তুমি রান্না করতে পারো তো? হ্যাঁ। এদিকে আরুষ আরিয়ানের কানে কানে বলল, দোস্ত এটা কেমন প্রশ্ন? বিনিময়ে আরিয়ান কিছু বলল না। আকাশ ঘাবড়ে গিয়ে বলল, পারি, বিদেশে তো আমি নিজে রান্না করে খেয়েছি। আমি চোখের চশমাটা ঠিক করে বললাম, খুব ভালো। এখন বলো, বাচ্চা কাচ্চা কোলে নিতে পারো তো? তারা কান্নাকাটি করলে সামলাতে পারো তো? না মানে, না না থাক, বলতে হবে না। এদিকে আরিয়ানের এখন সন্দেহ সন্দেহ লাগছে, তাই সে তাকিয়ে আছে মিমির দিকে। এদিকে আমার অবস্থা তো এখন যায় যা করতে চাইছিলাম সব এখন আলু ভর্তা হয়ে গেছে। ভাঙা টেপ রেকর্ডার এমনভাবে তাকিয়ে আছে কেন? চিনতে পারলো নাকি? না না, চিনতে দেওয়া যাবে না, চিনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আরিয়ানের দিকে তাকিয়ে বললাম, এভাবে তাকিয়ে থাকার কি আছে? আগে কখনো মেয়ে মানুষ দেখেননি নাকি? আরিয়ান এবার একটু সংকোচ বোধ করে বলল, না তেমন কিছু না দাদি, আসলে আপনাকে এত সুন্দর দেখতে যে আমি তো প্রায় পাগলই হয়ে গেলাম। আরিয়ানের কথা শুনে হেসে বললাম, ভালো লাগছে তাই নাকি? চলো তাহলে বিয়ে করে ফেলি। আরিয়ানও মুচকে হেসে বলল, কেন নয়, দাদু যদি রাজি থাকে আপনাকে আমার হাতে তুলে দিতে আমিও রাজি আছি, তাহলে চলুন। এমন সময় ঋতু কাশি দিয়ে বলল, এসব কি হচ্ছে ডার্লিং? এখানে আমি আছি, তুমি দেখতে পারছো না? আমাদের এমন কথাবার্তা শুনে আশেপাশে সবাই হাসলো। বেশি হেসেছে ঋতু ডার্লিং ডাক শুনে। আমিও একটু ভাব নিয়ে বললাম, বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? নাতি নাতিদের সামনে কি সব ডাকছো? আমার কথা শুনে আরো উচ্চস্বরে হাসলো তারা। আরুষ তার মাথা চুলকে বলল, তা দাদু আর দাদি আর কিছু জিজ্ঞেস করবেন না? করবো তো, পরে করব, বিয়ের পর। শালা, তোদের জন্য পারলাম কই, যা যা বলতে চাইছিলাম সব তো ভুলে গিয়েছি, মনে মনে বলল। তাই আর কথা না বাড়িয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে। আব্বাজান দেখলে তো শেষ। আকাশের আব্বু বললেন, তার মানে আপনারা রাজি? আমি আর ঋতু মাথা ঝুলিয়ে হাঁ সমর্থন দিলাম। তাহলে আর কি, বিয়ানকে ডাকুন, মানে আব্বুকে। এদিকে আমার অবস্থা আরো বিগড়ে গেল। আব্বু আমাদের এইভাবে দেখলে তো, তাই আমি আর ঋতু একে অপরের দিকে তাকিয়ে সবার সামনে বলে উঠলাম, আমরা তাহলে এখন যাই, পরে আবার আসবো। আরিয়ানের এখন আরো সন্দেহ জাগলো মনে, কেমন যেন পালাই পালাই ভাব। আরিয়ান বলল, কেন দাদি, এখনই চলে যাবেন? না তেমন কিছু নয়, এমনি একটু কাজ ছিল। এদিকে ঋতুও এখন ঘাবড়ে গিয়ে বলল, আরে ডার্লিং চলো, রুমে চলো, আমাকে ওষুধ খাইয়ে দেবে। চলো বলে ঋতুর দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল, কারণ ওর নকল দাড়ি খুলে গেছে। সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম। আরিয়ান বলল, কি হলো, উঠে দাঁড়ালেন কেন নানি? না তেমন কিছু না। এদিকে ঋতুকে কয়েকবার ইশারা দিয়েছি, কিন্তু ও বুঝতেই পারছে না। হঠাৎই আরুষের চোখ যায় ঋতুর দাড়ির দিকে। আমি তা দেখে আরুষের দিকে তাকিয়ে বললাম, তুমি কি করো নাতি, মানে পড়াশোনা করো নাকি চাকরি? আরুষ আর খেয়াল না করে বলল, আমি অনার্স 4th ইয়ারে পড়ি। আর ও মানে আরিয়ানও? ওহ খুব ভালো। এদিকে আরিয়ান বুঝে গেছে এরা নকল, কারণ ঋতুর দাড়ি দেখে ফেলেছে আরিয়ান। আরিয়ান টান মেরে ঋতুর দাড়ি খুলে ফেলল, সাথে সাথে ঋতু মুখে হাত দিল। মান সম্মান সব ফালুদা হয়ে গেল রে। এদিকে আরিয়ান উঠে দাঁড়িয়ে আমায় বলল, আরে দাদু দেখি নকল দাড়ি লাগিয়েছে, আপনি আবার নকল চুল লাগাননি তো? আরিয়ানের কথা শুনে ঘাবড়ে গিয়ে বললাম আমি, কি যে বলো না নাতি, নকল হতে যাবে কেন? এই বলে পেছনে এগোতে লাগলাম আমি, আর আরিয়ানও সামনে এগোতে লাগলো। আরিয়ানের এমন কাজ দেখে ঋতুকে চেঁচিয়ে বললাম, দোস্ত ভাগ তাড়াতাড়ি। ঋতু দৌড়াতে নিলেই আরুষ হাত ধরে ফেলে, তারপর কোনো মতে হাত ছাড়িয়ে দিল দৌড়। আর আমিও পাশ কেটে দৌড়ে যেতেই আরিয়ান টান মেরে নকল চুল খুলে ফেলল। তারপর আর কি, দৌড়ে রুমে ঢুকলাম। চুলটা আরিয়ানের কাছে রয়ে গেল। আমাদের আর পাইকে রুমে ঢুকতে দরজা বন্ধ করে দিয়ে শ্বাস ফেলতে লাগলাম আমরা। এদিকে আমাদের এমন কাজে সবাই হেসে দিল। আরিয়ান, আকাশ, মেঘলা, আরুষ আর আকাশের বাবা মা। হাসলো না শুধু আম্মু। মাথা নিচু করে সবার সামনে বলল, আমরা সত্যিই খুব দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। ওরা আসলে ও আমার ছোট মেয়ে, একটু দুষ্টু প্রকৃতির। আকাশের আম্মু হেসে বললেন, না কোনো ব্যাপার না, আমরা কিছু মনে করিনি, আরও ভালোই লেগেছে, খুব মজা পেয়েছি বলে হেসে উঠলেন সবাই। এর ভেতর আব্বুও ফোনে কথা বলা শেষ করে চলে আসলেন সবার সামনে। সবাইকে হাসতে দেখে আম্মুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? না তেমন কিছু না। আকাশের আব্বু হাসি থামিয়ে বললেন, তাহলে এখন বিয়ের তারিখ ঠিক করা যাক। আব্বু হেসে বললেন, অবশ্যই। রুমের মধ্যে পায়চারি করছে আমি আর ঋতু। ইচ্ছে করছে ঋতুকে ঠাটি একটা থাপ্পড় মারি। মাইয়াটার জন্যই ধরা পড়ে গেলাম। এক প্রকার চেঁচিয়ে বললাম, তোরে কতবার বললাম দাড়িটা খুলে গেছে, ঠিক কর।
বললি কখন? ওই তো ইশারা দিয়েছিলাম না? এখন না বুঝতে পারলে কি করব বলতো? এমন সময় দরজার নক করলো কেউ। এদিকে দরজার শব্দ পেয়ে ভয়ে আধমরা হয়ে গেছে আমরা। ঋতু তো ভয়ের কারণে বাথরুমে ঢুকে গেছে। একটা ভিতর ডিম কোথাকার, এই বলে এক পা করে দরজার কাছে গেলাম আমি। এখনও শাড়ি পরে আছি, চুলটা তো ভাঙা টেপ রেকর্ডারই খুলে ফেললো শালা শয়তান। দরজার কাছে এসে বললাম, কে? আরে আমি, খোল। ওহ মেঘলা আপু, দাঁড়াও। এই বলে দরজা খুললাম। তারপর বললাম, চলে গেছে আপু? যাবে, তোদের ডাকছে ওনারা। এই রে খাইছে, নিশ্চয়ই বকাবকি করবে। না না, যাবো না, তুমি গিয়ে কিছু একটা বলো আপু। কিচ্ছু হবে না, চল, ওনারা কিছু মনে করেনি। সত্যি বলছো তো আপু? চল। এর ভেতর ঋতুও বাথরুম থেকে বেরিয়ে আসলো। আপু ড্রেস চেঞ্জ করবে না? না, এভাবেই চল। তারপর আর কি, আপুর পেছন পেছন চললাম আমি আর ঋতু মাথা নিচু করে। সবার সামনে এসে অবাক আমরা, কারণ ওনারা তখনকার বিষয়টা নিয়ে কিছু বলল না, শুধু হাসলো। আমরাও হাসলাম। এদিকে আরিয়ান আর আরুষ একে অপরের দিকে তাকিয়ে বলল, ওহ নো, এরা দেখি ঝাঁঝবতী লবঙ্গ আর পচা পান্তা ভাত। দুই বান্ধবী মিলে এতক্ষণ বোকা বানাচ্ছিল দেখছিস। তারপর তারা সবাই চলে গেল। অবশ্য যাওয়ার আগে ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে আমার আর ঋতুর দিকে তাকিয়েছিল, কিন্তু আমরাও একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে একটা দাঁত কেলানি হাসি দিলাম। মিউজিক সিস্টেমে গান বাজিয়ে উড়াধুরা নাচছি আমি আর ঋতু। এই মুহূর্তে খুশিতে আছি পুরো। আজ থেকে 15 দিন পর আপুর বিয়ে, আর বিয়ে মানেই গান, নাচ, হই হুল্লোড়, কেনাকাটা, সাজগোজ। উফ, ভাবতেই খুশি খুশি লাগছে ভীষণ। ইচ্ছে করছে নাচতে নাচতে পুরো রুমটাকে ফাটিয়ে দিই, কিন্তু সেটা তো করা পসিবল নয়। তাই বিছানায় উঠে ফুল টু ড্যান্স দিচ্ছি আমি আর ঋতু। আর আপু আমাদের এমন পাগলামি দেখে মুখ চেপে হাসছে। বেশ কিছুক্ষণ পর দুজনে ক্লান্ত হয়ে বসে পড়লাম বিছানায়। তারপর পানি খেয়ে নিজেদের শান্ত করলাম। এর ভেতর ঋতু বলল, দোস্ত আজকে তবে এখন যাই, আবার পরে আসবো। আর কালকে ভার্সিটিতে যাবি তো? কিন্তু এখনই যাবি বাসায়? পরে গেলে আরো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, কালকে দেখা হবে। এই বলে ঋতুকে জড়িয়ে ধরলাম। তারপর ঋতু আপুকে বলল, বিয়ের কোণে আপু আজকে তবে আসি, আবার দেখা হবে। এই বলে আপুকে জড়িয়ে ধরল ঋতু। আপু ঋতুকে মুচকি হেসে বলল, ঠিক আছে, আবার আসিস কিন্তু। আবার আসবো না মানে? তোমার বিয়ের সব কাজ আমাদেরই তো করতে হবে নাকি? এই বলে হেসে উঠল ঋতু, সাথে আমরাও। তারপর ঋতু আম্মুকে বিদায় জানিয়ে চলে গেল। এদিকে আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, আপু আমাদের ছেড়ে চলে যাবে? আমার কথা শুনে মুহূর্তেই মন খারাপ হয়ে গেল আপুর। আপু কিছু না বলে রুম থেকে চলে গেল। আমি বুঝতে পেরেছি মন খারাপ হয়েছে, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতেই হবে, তাই না? এই ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও নাচানাচি শুরু। এক কথায় বলে উড়াধুরা নাচ। এদিকে গাড়ির ভেতর থেকে শুরু করে বাসায় ফেরা পর্যন্ত আকাশ ভাইয়া সহ তার পুরো পরিবার হেসে চলেছে, কারণ তারা তখনকার বিষয়টা নিয়ে এখনও হাসছে। আকাশের আম্মু বলল, পুচকু পুচকু মেয়ে দুটো আসলেই ভারী দুষ্ট, তার সাথে মিষ্টি দেখতে, কি বলো? আকাশের আব্বু বলল, যা বলেছ, আমার কিন্তু ওদের দুষ্টুমিটা খুব ভালোই লেগেছে। এই ভেবে আবারও হাসলো তারা। এদিকে আরিয়ানের হাসির চেয়ে রাগ হচ্ছে ভীষণ। কি মেয়ে রে বাবা, বুড়ো বুড়ি সেজে বোকা বানাতে আসছিল। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, একদম হাতে নাতে ধরেছি। এরকম নানা ভাবনা চিন্তা করে নিজের রুমে চলে গেল আরিয়ান। আরুষ অনেক আগেই চলে গেছে তার বাসায়, তাই আর কোনো চিন্তা ভাবনা না নিয়ে বিছানায় শুয়ে পড়ল আরিয়ান। ক্লান্ত খুব সে। হঠাৎ হেসে উঠল আরিয়ান। সত্যি মেয়েগুলো ভীষণ দুষ্ট, বিশেষ করে ঝাঁঝবতী লবঙ্গ। আমি শিওর এগুলো সবই ওর প্ল্যান। পাগলি মেয়ে কোথাকার। আনমনে হেসে উঠল আরিয়ান। তারপর চোখ বন্ধ করে ফেলল সে। রাত 8টা। রুমের ভেতর আনমনে হাসছে আরুষ। সেও যে পচা পান্তা ভাত আর ঝাঁঝবতী লবঙ্গের কাজে মজা পেয়েছে। এমন সময় ফোন বাজলো আরুষের উপরে। আরিয়ানের নাম দেখে ফোনটা তুলে কিছুক্ষণ কথা বলল। তাদের কথা বলার মূল লাইন ছিল ঝাঁঝবতী লবঙ্গ আর পচা পান্তা ভাত। দুজনেই কিছুক্ষণ হেসে হেসে কথা বলে ঘুমিয়ে পড়ল। কালকে যে ভার্সিটিতে যেতে হবে দুজনেরই। আজকের রাতটা কাটবে সবারই আনন্দের। খুশির কারণ হচ্ছে পচা পান্তা ভাত আর ঝাঁঝবতী লবঙ্গের কাজকে নিয়ে। আর বাকি দুজনের কাটবে অনেক দিনের পূর্ণ বাসনা পূরণ হবে বলে। বাকি দুজনের আপুর বিয়ে উপলক্ষে আনন্দের হইহুল্লোড়ে 6 জনই আজকে রাতটা কাটাবে খুবই আনন্দের সাথে। সকালবেলায় ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। খুব সুন্দর স্বপ্নে কাটলো রাতটা। মুচকে এসে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে খেতে বসলাম। এর ভেতর ময়দা সুন্দরীও চলে এসেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চললাম দুজন ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় হেঁটে হেঁটে চলেছি ভার্সিটিতে। একদম ফুরফুরে মুডে আছি। একে অপরের হাত ধরে চলছি দুজনে। হঠাৎই ঋতু বলে উঠল, দোস্ত আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে যাবি তো? কবে হবে? কালকে। এরকম নানান রকম বকবক করতে করতে চলে এসেছি ভার্সিটি। এদিকে ভার্সিটির কিছু কাজে ভার্সিটির বাইরে হাঁটছে আরিয়ান ফোনে কথা বলতে বলতে। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। দুজনেই আনমনে হাঁটতে গিয়ে ধাক্কা লেগে যায় আরিয়ান আর মিমের। ভার্সিটিতে ঢুকতেই ধাক্কা লাগলো কারোর সাথে আমার। সরি বলতে গিয়েও আবার বলিনি, কারণ উনি যে ভাঙা টেপ রেকর্ডার, একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে পড়লাম। ওদিকে আরিয়ান চেঁচিয়ে বলল, চোখ কোথায় থাকে তোমার? যখনই দেখা হয় একটা না একটা ভুল করবে। আমার চোখ আমার সাথে আছে, আপনার চোখ পেছনে ছিল। কি? আপনার মাথা। সে যাই হোক,
এমনিতেও এখন আপনি আমার সম্পর্কে বেআই লাগেন, তো একটু তো মজা করাই যায়, তাই না মিস্টার ভাঙা টেপ রেকর্ডার? এ বলে হেসে উঠলাম আমি। কি, তাই নাকি? ওকে মিস ঝাঁঝবতী লবঙ্গ, ধাক্কা দেওয়ার শোধ তো আমি বেআইন মনে করেই নিব। মানে কিছু না, ক্লাসে যাও, কালকে তো তোমাদের নবীন বরণ, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। এ বলে একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল আরিয়ান। আর আমি হাবলার মতো তাকিয়ে রইলাম। কি বলল বুঝলাম না তো, কি করবে? আমিও আর কিছু না ভেবে চললাম ভার্সিটির ভিতরে। এদিকে ঋতু বলল, কি বলল বলতো, কি করবে? কিভাবে বলবো? ধুর, চল তো, যা করবে পরে দেখা যাবে। এই বলে ভার্সিটির ভেতরে ঢুকে চলে গেলাম ক্লাসরুমে। আজকের মতো কিছু ক্লাস করে বেরিয়ে আসলাম আমি আর ঋতু। উদ্দেশ্য বাড়ি ফেরার কালকের জন্য তৈরি হতে হবে তো। বিকেলবেলা কিছু কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছে ঋতু। আনমনে হাঁটছে সে, এমন সময় বাইক এসে কাঁদা ছিটিয়ে দিল ঋতু। মুহূর্তেই রেগে বোম হয়ে গেছে ঋতু। ঋতু চেঁচিয়ে বলল, কানা কোথাকার, চোখে দেখে না, হনুমান কোথাকার, শালা তোর কোনোদিন বিয়ে হবে না, তুই একটা গরু ছাগল পাঠা। নানা কিছু বলে গালাগালি দিচ্ছে সে। বাইকে বসে থাকা ছেলেটি কথাগুলো শুনে বাইক থামিয়ে বলল, এতটুকু বলে থেমে গেল আরুষ, কারণ এ তো পচা পান্তা ভাত। আরুষ তার মুখের হেলমেটটা খুলে হাসতে লাগলো। এদিকে ঋতু আরুষকে দেখে আরো চমকে রেগে মেগে গিয়ে বলল, ইউ ফাটা ডিসপ্লে, একে তো কাঁদা মেখে ভূত বানিয়ে দিয়েছেন, তার উপর আবার হাসছে। আজকে আপনার একদিন কি আমার একদিন। এই বলে সামনে এগোতে নিলেই আরুষ তাড়াতাড়ি করে বাইক চালিয়ে পগার পার যাওয়ার আগে ঋতুকে বলল, ইউ পচা পান্তা ভাত, যা করেছি বেশ করেছি। এই বলে একটা ভেঙচি কেটে চলে গেল আরুষ। এদিকে আমাদের পচা পান্তা ভাত থুকু ঋতু রেগে আগুন হয়ে গেছে। ফাটা ডিসপ্লে, আমার গায়ে কাদা মারার শোধ যদি না নিয়েছি তবে আমার নামও পচা পান্তা থুকু 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 ঋতু নয়। এ বলে রাগে গজগজ করতে করতে চলল বাড়ি। পুরো ড্রেসটা খারাপ করে দিল। যা ফাটা ডিসপ্লে, তোর তো আমি। রাতের জ্যোৎস্না ভরা আলোতে বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে মেঘলা আপু, আর আমি বিছানায় বসে বসে ফোন গুতাচ্ছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আপু কথা বলছে। কে জানে কি কথা বলছে এত। আমি তো হ্যালো, কেমন আছো, কি করো, এই 3টা বলার পর আর কিছু খুঁজে পাই না বলার মতো। আর আপু, বাবা গো বাবা, কে জানে কি নিয়ে এত প্যান প্যান করে। এদিকে সেমভাবে বিছানায় শুয়ে আছে আরিয়ান, আর আকাশ বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে মেঘলার সাথে। আরিয়ানও সেম চিন্তায় আছে, কি এমন কথা বলছে ভাইয়া ভাবির সাথে, কে জানে। এইভাবে কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ল সে। কাল যে অনেক কাজ করতে হবে তাদের। ছুটকি, তোরই তো আমি। এই বলে ছুট লাগালো আপু আমার দিকে, আর আমি গিয়ে লুকিয়ে পড়লাম খাটের নিচে। কিছুক্ষণ আগে এক প্রকার বিরক্ত হয়ে চলে গেলাম বেলকনিতে। বেলকনিতে যেতেই শুনলাম আপু বলছে, বাবু খাইছ? আপুর কথা শুনে আমি বললাম, হ বাবু খাইছি, তুমি খাইছো তো, না আমি খাইয়ে দেব। তারপর আর কি, আপু ছুট লাগালো পেছন পেছন। মুখে পানি পড়াতে এক প্রকার লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে। এক প্রকার রাগান্বিত হয়ে চোখ ডুলতে ডুলতে বললাম, ওই কেড়ে শাকচুন্নি কোথাকার, সকালবেলা আমার মুখে পানি দিয়ে ঘুম থেকে ওঠায়। ওদিকে ঋতু বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, কখন থেকে ডাকছে তোকে, খেয়াল আছে তোর? ভার্সিটিতে যাবি না নাকি? কটা বাজে, খেয়াল আছে? ঋতুর কথা শুনে ঘড়ির দিকে তাকাতেই চোখ গোল গোল হয়ে গেছে। 9:30 বেজে গেছে। ও নো, শাকচুন্নি যখন পানি দিয়ে উঠাতে হলো তখন আরো আগে উঠাবি না? এই বলে এক প্রকার লাফ দিয়ে উঠলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ঋতুর দিকে হাঁ করে তাকিয়ে আছি। এতক্ষণ খেয়াল করিনি ময়দা সুন্দরী পুরো ময়দা মেখে এসেছে। এক প্রকার চেঁচিয়ে বললাম, ওরে মামা, তোকে হেব্বি সুন্দর লাগছে, ভালো লাগছে, প্রথমবার শাড়ি পরে ভার্সিটিতে যাচ্ছি। ঋতু কলাপাতা রঙের খুব সুন্দর একটা শাড়ি পরেছে, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় কাজল, আইলাইনার সহ ছোট্ট একটা টিপ, চুলগুলো খোপা করে পেছনে সাদা রঙের ফুল দিয়ে সাজিয়েছে, মুখে ভারী মেকআপ দিয়ে ফুলটু সুন্দর করে সেজেছে। ঋতুর কথা ধ্যান ভাঙলো আমার। কি হলো, এভাবে তাকিয়ে থাকবে নাকি তুই তৈরি হবি? দেখ দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ঋতুর কথা শুনে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, নো টেনশন, চিল বেবি, মাত্র 15 মিনিট লাগবে। এখন বল কি পরবো আমি? কি পরবি মানে? শাড়ি পরবি? ও আচ্ছা, ওয়েট। তারপর আম্মাজান রে চেঁচিয়ে ডাকলাম, মা, ও মা। আম্মাজান দৌড়ে এসে বলল, কি হয়েছে? তাড়াতাড়ি একটা শাড়ি বের করে দাও, ভার্সিটিতে যেতে হবে। তারপর আম্মাজান আমার জন্য একটা কলাপাতা রঙের শাড়ি বের করে দিল। ঋতু আর আমার শাড়ির রং এক হলেও ডিজাইন ভিন্ন। তারপর আর কি, আম্মাজান শাড়ি পরিয়ে দিল। আচ্ছা আম্মু, আপু কই? ও তো অফিসে চলে গেছে, ওর জন্য তো দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। ঋতু বলল, কেন, কি করেছিস কাল রাতে? কি করেছি? পুরো রুম শুধু দৌড়াদৌড়ি করেছি। কেন? বলবো পরে, আগে তৈরি হয়ে চল তো। সুন্দর করে শাড়িটা পরে চুলগুলো খুলে দিলাম। মুখে সামান্য মেকআপ, চোখে হালকা কাজল, এক হাতে কাচের চুড়ি, আরেক হাতে ঘড়ি। দেন আমি তৈরি। তারপর আম্মাজানকে বিদায় জানিয়ে চললাম আমরা। রিকশায় করে চলেছি আমি আর ঋতু। ঋতু বলে উঠল, এখন বল কাল রাতে কি হয়েছিল? তারপর একটা হাসি দিয়ে ওকে সব বললাম আমি। সব শুনে ওর হাসি থামছেই না। ওর সাথে আমিও হাসতে হাসতে চললাম ভার্সিটিতে। পুরো ভার্সিটি সাজাতে ব্যস্ত আছে আরুষ, আরিয়ান সহ আরও সিনিয়র আপু ভাইয়ারা। পুরো ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরুষ আর আরিয়ান অনেক ব্যস্ত। ভার্সিটিতে ঢুকতে পুরো হা হয়ে তাকিয়ে আছে আমি আর ঋতু, কারণ পুরো ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে।
হাঁটি হাঁটি পা করে চললাম সামনে আমি আর ঋতু। হঠাৎই চোখ গেল সামনে, দেখলাম ভাঙা টেপ রেকর্ডার কিছু মেয়েদের সাথে কথা বলতে বলতে কাজ করছে। একটা মেয়ে তো পারে ভাঙা টেপ রেকর্ডারের গায়ের ভেতর ঢুকে যায়। মেয়েটাকে দেখে বুঝে গেছি এ ক্রাশ খেয়ে গদগদ, কারণ আজকে ভাঙা টেপ রেকর্ডার কালো রঙের একটা শার্ট আর কালো জিন্স পরেছে। শার্টের হাতা কোনই পর্যন্ত ফোল্ড করে, চুলগুলো রোজকারের মতো সাজানো। এক কথায় বলতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎ বুঝতে পারলাম ভাঙা টেপ রেকর্ডার এদিকে আসছে। ওরে বাবা, কে জানে কি করে। এমনিতেই কালকে বলেছিল তাড়াতাড়ি সর মিম এখান থেকে। এইভাবে পেছনে ঘুরে আমি অবাক, কারণ ঋতু নেই পাশে, কই গেল। তারপর আর কি, ভাঙা টেপ রেকর্ডারের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি করে চললাম আমি ঋতুকে খুঁজতে। এদিকে আরিয়ান মিমের এমন কাজে অবাক, কিছুই তো করলো না, তাহলে এইভাবে পালালো কেন? সে তো শুধু বলতে আসছিল শাড়িতে সুন্দর দেখাচ্ছে তাকে। এ মেয়েটা আসলে একটা পাগল, না না পাগলি। এইভাবে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল আরিয়ান। কিছু একটা খুঁজতে আরুষ একটা ক্লাসরুমে ঢুকলো। এদিকে আমাদের পচা পান্তা ভাত, মানে ঋতু তখন দেখেছে ফাটা ডিসপ্লে কিছু একটা করতে অন্য রুমে যাচ্ছে। সেটা দেখে সেও পেছন পেছন চলে এসেছে। কালকের ফাজলামিটা শোধ নিতে হবে না নাকি? বাসা থেকে সব ঠিক করে এসেছে ঋতু। অনেকক্ষণ যাবৎ কিছু একটা খুঁজছে আরুষ, কিন্তু পাচ্ছে না। হঠাৎ আরুষের মনে হলো কেউ তার মুখে কিছু একটা লাগিয়ে দিয়েছে। মুখে হাত দিতে আঠা আঠা লাগছে তার কাছে। এদিকে ঋতু আরুষের পুরো মুখে কাদা মেখে দিয়ে দিল দৌড়, তাকে আর পায়কে। এদিকে আরুষ ভাবাচাকা খেয়ে গেছে, কি হলো কিছু যেন বুঝতে পারছে না সে। এমন সময় রুমে ঢুকলো আরিয়ান। আরুষের অবস্থা দেখে হা করে হেসে দিল সে। আরুষ বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, দোস্ত হাসিস না, আমার চোখ লেগে গেছে, হেল্প কর। আরুষের কথা শুনে তাড়াতাড়ি করে আরিয়ান আরুষকে ওয়াশরুমে নিয়ে গিয়ে পুরো মুখে পানি দিতে লাগলো। আরিয়ান হেসে বলল, কে করলো এমন? পুরো মুখে কাদা দিয়ে চলে গেছে। আমি কি করে বলবো, পেছন থেকে দিয়ে দৌড়ে চলে গেছে। তবে আমার মনে হয় আমি বুঝতে পেরেছি কে দিয়েছে। আরুষ তার মুখ পরিষ্কার করে জিজ্ঞেস করলো, কে দিয়েছে? কে আবার? পচা পান্তা ভাত, ওর হাতে কাদা দেখেছি আমি। ও, তার মানে কালকের প্রতিশোধ নিয়েছে? কিসের প্রতিশোধ? তেমন কিছু না, কালকে ওর মুখে কাদা দিয়েছিলাম, তবে ইচ্ছে করে দেয়নি তো। ও। সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখলাম ঋতু এক প্রকার দৌড়ে এদিকে আসছে। কি হলো, দৌড়াচ্ছিস কেন? তেমন কিছু না, কালকে শোধ নিলাম। কিসের? তারপর ঋতু কালকে থেকে এইমাত্র ঘটে যাওয়া আরুষের সাথে সব বলল। সব শুনে হাসলাম আমি। তারপর চলে আসলাম নিচের অনুষ্ঠানে। প্রায় 2-3 ঘন্টা যাবৎ এক এক স্যারদের ভাষণ শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠে পড়লাম আমি। ঋতুকে বললাম, তুই বস, আমি একটু আসছি। এ বলে চলে আসলাম আমি। ধুর, এইভাবে বসে থাকা যায় নাকি? বসে থাকার চেয়ে তো হাঁটা ভালো। একটার পর একটা রুম টপকে হাঁটছি আমি। এমন সময় হঠাৎই একটা রুমের ভেতর থেকে কেউ হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে গেল। আচমকা এমনটা হওয়াতে পুরো ঘাবড়ে গেলাম আমি। দেওয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরিয়ান। ভয়ে চোখ মুখ দিয়ে ঘাম বেরিয়ে আসছে আমার। কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি এইভাবে টানটা দিলেন কেন? ওহ মিস ঝাঁঝবতী লবঙ্গ, ভুলে গেলে কালকের কথা? কি করবেন আপনি? ঘাবড়ে গিয়ে বললাম। কি করব? এ বলে আরিয়ান আরও কাছে আসতে লাগলো আমার। এদিকে আরিয়ান কাছে আসছে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলি আমি। বেশ কিছুক্ষণ হয়েছে মিম গেছে, এখনও না আসাতে ঋতুও বসা থেকে উঠে খুঁজতে লাগলো মিমকে। হঠাৎই একটা রুম থেকে টান মেরে ঋতুকে একটা রুমে নিয়ে গেল আরুষ। এদিকে আরুষের এমন কাজে চোখ বড় বড় হয়ে গেল ঋতুর। কাঠফাটা রোদ্দুরে ঘেরা দুপুরবেলা পুরো আকাশটায় তার হাসি মাখা মুখ নিয়ে ঘুরছে, কিন্তু আকাশের এই হাসি খুশি মুখে মানুষের অবস্থা পুরো বিঘ্নানো। এমন মুহূর্তে ক্লান্তি মাখা মুখ নিয়ে অফিসে কাজ করছে মেঘলা। একে প্রচুর গরম, তার উপর কারেন্ট নেই, সব মিলিয়ে একটা বিশ্রী মুডে আছে। এমন সময় ফোনটা বাজলো মেঘলার। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে ফোনটা ধরল সে, কিন্তু ফোনের ওপর আকাশের নাম দেখে মুহূর্তে খুশি মুড নিয়ে কথা বলতে লাগলো মেঘলা। তুমি কি এখন একবার বেরোতে পারবে? আকাশ বলল। মেঘলা বলল, এখন? আমি তোমার অফিসের নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, চলে আসো। মেঘলা কিছুক্ষণ ভেবে বলল, আসছি আমি। আকাশ খুশি হয়ে বলল, ওকে। তারপর ফোনটা কাটলো আকাশ। গাড়িতে বসে আছে আকাশ। সকাল থেকে বাসায় থেকে এক প্রকার বোর হয়েছিল সে। হঠাৎই মেঘলাকে নিয়ে ঘুরতে যাওয়ার ভাবনা আসলো তার। যেভাবে সেই কাজ, তারপর গাড়ি নিয়ে চলে আসলো সে। কিছুক্ষণ পর আজকের মতো বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছে মেঘলা। এমনিতে খুব একটা ছুটি নেয় না মেঘলা, তাই বস আর মানা করতে পারেনি। খুশি মন নিয়ে আসছে, চোখে মুখে ক্লান্ত ভাব তার। গাড়ির কাছে আসতেই আকাশ গাড়ি থেকে বের হয়ে গেল। তারপর খুশি মনে মেঘলার হাত ধরে বসিয়ে দিল গাড়িতে। মেঘলাও খুশি মনে বসে পড়ল গাড়িতে। গাড়িতে এসে থাকা মুহূর্তেই ক্লান্তি মাখা মুখের অবসান ঘটল। আকাশও খুশি মনে গাড়ি চালাতে শুরু করলো তাদের নিজেদের গন্তব্যে। দেখুন, আপনি আর যাই করুন, প্লিজ কাদা দিবেন না, এক প্রকার ঘাবড়ে গিয়ে কথাটা বলল ঋতু। এদিকে ফাটা ডিসপ্লে, মানে আমাদের আরুষ ঋতুর ঘাবড়ানো মুখটা দেখে মনে মনে হাসলেও বাইরে তা প্রকাশ করলো না। আরুষ কিছু জোর গলায় বলল, কেন? তুমি তো আবার পুরো মুখ কাদা দিয়ে দৌড় দিলে। এবার ঋতু আরও কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, দেখুন, আপনি কালকে আমার পুরো কাদা দিয়ে ভূত বানিয়ে দিয়েছিলেন, তার জন্য এতটুকু মজা করেছি আর কি।
ও, এতটুকু মজা করেছো, এই বলে ঋতুর আরও কাছে আসলো আরুষ। এদিকে ঋতু আরুষের এতটা কাছে আসাতে এক অসম্ভব অনুভূতি ফিল হচ্ছে তার। চোখে মুখে হালকা ঘামের আবরণ, তার সাথে অস্থিরতা। ঋতুর এমন রিয়াকশন দেখে মুচকি হাসলো আরুষ। মুচকি হেসে বলল, তুমি যা করেছ আমিও তাই করব। ঋতু তো পুরো ভয়ে গদগদ, ভয়ে মাখা মুখ নিয়ে বলল, প্লিজ প্লিজ ফাটা ডিসপ্লে, ইয়ে না, থুকু থুকু ফাটা লাইট। আর দূর আরুষ ভাইয়া, এমন করবেন না, আমার পুরো সাজ নষ্ট হয়ে যাবে। ও, এখন ফাটা ডিসপ্লে বাদ, সোজা আরুষ ভাইয়া, সরি সরি, আগে যা হয়েছে ভুলে যান, আর আমি কোনো ফাজলামি করব না। মুখে একথা বললে মনে মনে অন্য কথা বলছে ঋতু, যেমন, শালা একবার মেকআপ বাঁচিয়ে যায়, তারপর তোকে দেখাবো কত ধানে কত চাল। এদিকে আরুষ ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে গভীরভাবে। সকালে ঋতুকে দেখে আকৃষ্ট হয় আরুষ। শাড়িতে যে পচা পান্তা ভাত খেয়ে এত সুন্দর লাগবে বুঝতেই পারেনি আরুষ, কিন্তু এত সাজের মধ্যেও কোথাও কিছু একটা ভুল করেছে ঋতু, এমনটা মনে হচ্ছে আরুষের। হঠাৎ ধ্যান ভাঙল আরুষের। দেখুন ফাটা ডিসপ্লে, না না সরি আরুষ ভাইয়া, আমাকে যেতে দিন। যেতে তো দিবই, তার আগে আমার সাথে ফাজলামি করাটা সোচ্চা তো নিতে হবে। এ বলে আরুষ তার পকেট থেকে কিছু একটা বের করতে নিল। এদিকে ঋতু তা দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। আরুষ তার হাতটা বের করে আঙুল দিয়ে ঋতুর গালে হাত দিল। আরুষের স্পর্শে ঋতু পুরো কেঁপে উঠল। বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেছে তার সাথে ভয়ে আটকে উঠেছে সে। মনে হয় তার 2 ঘন্টার সাজ সব বৃথা হয়ে গেল। এদিকে আরুষও তার আঙুল নাড়াতে নাড়াতে ঋতুর বাঁধা খোপা পর্যন্ত যেতেই ঋতুর মুখের দিকে একবার তাকিয়ে ঋতুর রিয়াকশন দেখে মুচকি হেসে টান মেরে ঋতু চুল খুলে ফেলল। সাথে সাথে ঋতুর মাথার চুল খুলে পুরো কোমর পর্যন্ত ছড়িয়ে গেছে। আরুষ যে এমন কিছু একটা করবে তা হয়তো ঋতু কল্পনা করতে পারেনি। ঋতু তার চোখ খুলে প্রশ্নমাখা মুখ নিয়ে তাকালো আরুষের চোখের দিকে, যার অর্থ, কেন এমন করলেন আপনি? আরুষ হয়তো ঋতুর চোখের ভাষা বুঝতে পেরে আরেকটু ঝুঁকে ঋতুর কানের কাছে তার মুখ নিয়ে এসে আস্তে করে বলল, এইবার ঠিক আছে, পচা পান্তা ভাত। আর একটা কথা, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, একদম দোকান থেকে কিনে আনা প্যাকেট করা বিরিয়ানির মতো। এই বলে হালকা হেসে ঋতুর কোমর ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আরুষ। এদিকে ঋতু যেন একটু আগে কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে গেছে, পুরো পাথরের মতো দাঁড়িয়ে রইল সে। ও মাগো, আমারে বাঁচাও, এই ভাঙা টেপ রেকর্ডার আমারে মনে হয় মেরেই ফেলবে, এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বললাম আমি। এদিকে আরিয়ান হঠাৎ করে ঝাঁঝবতী লবঙ্গের চিৎকারের কারণটা বুঝতে পারছে না। অবাক হয়ে তাকিয়ে থেকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আরিয়ান মিমের মুখ চেপে ধরে বলল, হেই, এইভাবে চেঁচাচ্ছ কেন? কেউ দেখে ফেলে কি বলবে? আরিয়ানের এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। কি করলো মানে? উনি আমার ঘাড়ে, ছি, একটা লুচু ছেলে কোথাকার। কিছুক্ষণ আগে আরিয়ান আমার কাছে ঝুঁকে আমার ঘাড়ে একটা কামড় দিয়ে দিল। ওনার এমন কাজে আমি পুরো বোকা বনে গেলাম আর ব্যথা পেয়ে চেঁচালাম। আর বলে কিনা, কি হয়েছে? আবারও আরিয়ান বলে উঠল, আরেকবার চেঁচালে কিন্তু এবার যা করলাম তার উল্টো কিছু করব। ওনার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। অন্য কিছু করবে মানে কি? আরিয়ান হয়তো আমার মনের কথা বুঝতে পেরে আমার কানের কাছে তার মুখ নিয়ে এসে বলল, কিছু বুঝে না, পাগলি মেয়ে কোথাকার। এ বলে হেসে উঠল আরিয়ান। আরিয়ানের এমন কথা শুনে পুরো বোকা বনে গেলাম আমি। কি বুঝবো, আশ্চর্য। এদিকে শ্বাস তো প্রায় বন্ধ হয়ে যাবে মনে হয়। তার সাথে শালায় কামড় দিয়েছে, সেখানে তো এখন জ্বলছে। শালায় মনে হয় পুরো দাঁত বসিয়ে দিয়েছে। আমারে চিনো না, আমিও এর শোধ পরে নিব। ভাঙা টেপ রেকর্ডার। আরিয়ানের কথায় ধ্যান ভাঙল আমার। এই, এত কি ভাবছো? নিশ্চয়ই নতুন কোনো ফাজলামি করার কথা। আচ্ছা, এত ইডিয়েট মার্কা কাজকর্ম কোথা থেকে আসে তোমার মাথায়? তার চেয়ে বাসায় বসে একটু কাজকর্ম করলে তো পারো। এই বলে মাথায় একটা চাটি মারল আরিয়ান। ওনার এমন কাজে যেন অবাকের ওপর অবাক হচ্ছে আমি। হঠাৎই আরিয়ান আমার মুখ থেকে তার হাত সরিয়ে ফেললেন। সাথে সাথে জোরে শ্বাস নিতে লাগলাম আমি। আর কিছুক্ষণ থাকলে হয়তো মারাই যেতাম। এক প্রকার চেঁচিয়ে বললাম, ইউ ভাঙা টেপ রেকর্ডার, আপনাকে তো আমি পরে দেখে নেব। এই বলে সজোরে একটা ধাক্কা মেরে সরিয়ে ফেললাম আরিয়ানকে। তারপর এক প্রকার দৌড়ে চলে আসলাম ওখান থেকে। এদিকে আরিয়ান মিমের এমন কাজে মুচকি হেসে সেও চলে আসলো। রুম থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখলাম ঋতু চুল খুলে হেঁটে সামনে যাচ্ছে। ওকে দেখতে পেয়ে দৌড়ে পেছন থেকে জড়িয়ে ধরে শ্বাস ফেলতে লাগলাম আমি। তারপর ঋতুকে বললাম, দোস্ত চল, এখন বাসায় যাব। ঋতুও শান্ত গলায় বলল, চল। তারপর আর 2 মিনিট দেরি না করি দুজনে চলে আসলাম ভার্সিটির বাহিরে। তারপর রিক্সা করে চললাম আমরা। অদ্ভুত ব্যাপার, ঋতু এত চুপ হয়ে আছে কেন? বিষয়টা মাথায় না ঢুকলেও এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করার মুডে নেই আমি। পরে জিজ্ঞেস করে নিব। তারপর আর কি, ব্যস্ত রাস্তায় ব্যস্ত মানুষদের দেখতে দেখতে চললাম আমি। তার সাথে আরিয়ানের এমন কাজের পাল্টা জবাবও তো দিতে হবে নাকি, এমন ভাবনা নিয়ে। এদিকে ভার্সিটির ভেতরে আরিয়ান আর আরুষ একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। তারপর তারাও ভার্সিটির বাকি কিছু কাজ শেষ করে চলল তাদের বাড়িতে। পার্কের পাশে থাকা একটা নদীর কিনারায় বসে আছে আকাশ আর মেঘলা। ফুরফুরে বাতাস বইছে চারপাশে। চারদিকে রয়েছে বড় বড় কিছু গাছপালা। এদের পাশ পেয়ে চলে গেছে একটা নদী।
নদীর কিনারায় একপাশে একটা গাছের নিচে বসে আছে আকাশ আর মেঘলা। দুপুরবেলা, তাই তেমন কেউ নেই বললেই চলে। চারদিকে ফুরফুরে বাতাসে ক্লান্ত মাখা মুখ নিমিষেই চলে যাবে সবার। তেমনি মেঘলারও ক্লান্তি মাখা মুখ নিমিষেই চলে গেছে। আকাশ তো এই কাজটা করার জন্যই এখানে নিয়ে এসেছিল মেঘলাকে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আকাশ মেঘলার দিকে। সাদা সালোয়ার কামিজে অসম্ভব সুন্দর লাগছে মেঘলাকে। বাতাসে মেঘলার চুলগুলো উঠছে ভীষণ, এতে করে আরও বেশি সুন্দর লাগছে মেঘলাকে। আকাশ আনমনে তার হাত দিয়ে মেঘলার চুলগুলো কানের পাশে গুজে দিল। আচমকা এমনটা হওয়াতে মেঘলা কিছুটা অবাক হলেও পরক্ষণেই মুচকি হাসল সে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তারা এখানে এসেছে। জায়গাটা এতটাই সুন্দর যে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারল না আকাশ আর মেঘলা। হঠাৎই আকাশ বলে উঠল, তাহলে এখন যাওয়া যাক। চলো। তারপর দুজনে গাছের নিচ থেকে উঠে দাঁড়ালো। তারপর দুজনের হাত ধরে চলতে লাগলো। তারপর গাড়ি করে চলল তারা। তারপর তারা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে তারপর আকাশ মেঘলাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও চলে গেল তাদের বাড়িতে। এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। ঘাড়ের দাগটা একদম লালচে হয়ে গেছে। ভাঙা টেপ রেকর্ডার এত জোরে কামড় দিল ভাবতেও অবাক লাগছে। কি করে পারলো আমার মতো ভোলা ভালা নিষ্পাপ বাচ্চা মেয়েটার সাথে এমন করতে? শালা, তোর কোনোদিন বিয়ে হবে না দেখিস। এমন সময় দরজা নক করলো আপু। এক প্রকার ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে দাগটাকে ঢেকে ফেললাম। তারপর নিজেকে স্বাভাবিক করে চললাম দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথে আপু বলে উঠল, এতক্ষণ দরজা আটকে কি করছিলে? কিছু করিনি। তুমি আগে বলো, এত খুশি খুশি ভাব নিয়ে কোথা থেকে আসছো? কোথা থেকে আসছে মানে? অফিস থেকে? না, রহস্যময় গন্ধ পাচ্ছি। কচু পাচ্ছিস? সর, আমি ওয়াশরুমে যাব। তারপর আর কি, আপু আমাকে টপকে চলে গেল আর আমিও কিছু না ভেবে বসে পড়লাম বিছানায়। রাত 8টা। বিছানায় শুয়ে আছে ঋতু। সারাদিনে শুধু একটা কথা মাথায় আসছে তার। হঠাৎ করে ফাটা ডিসপ্লে এমন কেন করলো যার উত্তর এখনো মিলল না ঋতুর। চোখ বন্ধ করলে শুধু আরুষের দেওয়া স্পর্শগুলো অনুভব করে ঋতু। কিন্তু কেন? এমনটা তো আগে কখনো হয়নি তার। প্রতিবারই প্রশ্নগুলো মাথায় এসে নাড়া দিচ্ছে ঋতুর। এমন সময় ফোনটা বেজে উঠল ঋতুর। নাম্বারটা অচেনা লাগছে ঋতুর কাছে। ফোনটা তুলবে কি তুলবে না এটা ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। কিছুক্ষণ পর আবারও ফোনটা বাজল ঋতুর। আর কিছু না ভেবে ফোনটা তুলে বলল সে, হ্যালো, কে? কেমন আছো? বিরিয়ানির প্যাকেট? হোয়াট? বিরিয়ানির প্যাকেট? কে? বিরিয়ানির প্যাকেট? কেন তুমি? আপনি মনে হয় রং নাম্বারে ফোন দিয়েছেন। এ বলে ফোনটা কেটে দিল ঋতু। কিছুক্ষণ পর আবার ফোন বাজল ঋতুর। এক প্রকার বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, ওই মিস্টার কানা হনুমান, আপনি কি একবারে কথা বুঝতে পারেন না? আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন। অপর পাশের ব্যক্তিটি বলে উঠল, আরে কোনো রং নাম্বারে ফোন দিইনি, একদম ঠিক জায়গার ঠিক নাম্বারে ঠিক মানুষের কাছে ফোন দিয়েছি। এখন শোনো, আজকে ভার্সিটিতে কলাপাতা রঙের শাড়িতে তোমাকে কিন্তু অনেক সুন্দর লেগেছে। এইবারের কথা শুনে ঋতু অবাক হয়ে উঠল। মানে আপনি আমাদের ভার্সিটিতে পড়েন? সবকিছু জানার কি খুব দরকার আছে মিস বিরিয়ানির প্যাকেট? আরেকটা অবাক করার কথা বলবো কি? আমি কিন্তু তোমাকে আর আরুষকে একসাথে এক রুমে দেখেছি। তবে আরুষের করা কাজটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল তোমাকে। এখন বলো, তোমরা দুজন একসাথে কি করছিলে? ছেলেটির কথা শুনে ঋতু অনেকটাই ঘাবড়ে গিয়ে বলল, কে আপনি? আমি কে তা না হয় পরে জানাবো। এতটুকু বলে ফোনটা কেটে দিল ছেলেটি। এদিকে ঋতু ঘাবড়ে গিয়ে কয়েকবার ঢোক গিলল। তারপর ছেলেটির বলা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে অচেনা ছেলেটি ফোনটা কেটে মুচকে এসে ঘুমিয়ে পড়ল। রাতের ফুরফুরে আলোতে বেলকনিতে দাঁড়িয়ে আছে আরিয়ান। আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে আছে আরিয়ান আর মুচকি হাসছে। কারণ চাঁদের হাসির মাঝে আরিয়ান যে তার প্রিয়সীর মুখ খুঁজে পাচ্ছে। আবারও হাসলো আরিয়ান। এমন সময় রুমে ঢুকলো আকাশ। আরিয়ানকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে ধীরে ধীরে সেও সেদিকে পা বাড়ালো। আরিয়ানের কাছে এসে আকাশ বলে উঠল, কি হলো, এখনো ঘুমাসনি? আর উপরে তাকিয়ে কি দেখছিস? আমার প্রিয়সীকে। মানে? না, মানে ওই আকাশের চাঁদটাকে দেখছিলাম। ও তারপর দুই ভাই মিলে কিছুক্ষণ একসাথে গল্প করে তারপর দুজনেই একসাথে ঘুমের দেশে পাড়ি দিল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহে অনেকবার ঝগড়া হয়েছে আমার সাথে আরিয়ানের আর ঋতুর সাথে আরুষের। তবে অদ্ভুত ব্যাপার হলো, ঋতুর বলা অচেনা নাম্বার ছেলেটি প্রায় ঋতুকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, কিন্তু এখন পর্যন্ত পরিচয়টা দিল না। কি অদ্ভুত। আজকে থেকে আপুর বিয়ের সব কাজ শুরু হবে। আজকে বিকেলে আমরা সবাই মিলে যাব আপুর বিয়ের শপিং করতে। ভাবতে মজা লাগছে। আজকের বিকেলে আবার ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে আসবে, তার সাথে আঙ্কেল আন্টি আর আকাশ ভাইয়াও। তাই আজকে আর ভার্সিটি যাব না, বাসায় থাকবো এমন ইচ্ছে নিয়ে এখনও বিছানায় ঘুমিয়ে আছি। এমন সময় রুমে প্রবেশ করলো মাই মাতাজি। এসে বলে উঠলেন, আজকে ভার্সিটি যাবি না? না, আজকে শপিংয়ে যাব। শপিংয়ে যাবি তো বিকেলে, তবে এখন ভার্সিটিতে না যাওয়ার দরকার কি? এমনি যাব না, ভালো লাগছে না। এই বলে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পর আবার আপু এসে ডাকাটাকি শুরু করলো। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বলে উঠলাম, উফ আপু, এখন তুমিও ভাষণ দিতে শুরু করো না? আরে ভাষণ দিলাম কোথায়, বলছি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নে। ও এই ব্যাপার, ওকে
চাটা রেখে যাও, আমি খেয়ে নিব পরে। এ বলে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর আর কি, চা আর খাওয়া হলো না। দুপুর 3টা, সবাই তৈরি হচ্ছে শপিংয়ে যাওয়ার জন্য, আর আমি বসে বসে তা দেখছি, কারণ আমার সাজা হয়ে গেছে আরও আধ ঘন্টা আগে, কিন্তু এখনও আপুর হলো না। এমন সময় ব্ল্যাক চুড়িদার পরে রুমে ঢুকলো ঋতু, কারণ ও তো যাবে আমাদের সাথে। ঋতু মুচকে এসে বলল, কি তুই তৈরি হয়ে গেছিস? তা তো কখনই হয়ে গেছি, এখন আপু আর আম্মুর হলেই চলবে। বলতে বলতে দুজনেই তৈরি হয়ে আসলো। তারপর আমরা 4জন মিলে চললাম শপিং করার উদ্দেশ্যে। আকাশ ভাইও আসবে শপিং মলে। তারপর কি, আমরা বসতেই ড্রাইভার কাকু গাড়ি চালাতে শুরু করলেন। শপিং মলে পৌঁছাতেই দেখতে পেলাম সবাই চলে এসেছে। তারপর সবাই মিলে চলে গেলাম শপিং মলের ভিতরে। দেওয়ালের সাথে চেপে ধরে চোখ লাল করে তাকিয়ে আছে ভাঙা টেপ রেকর্ডার, আর ওনার এমন কাজে আমি পুরো অবাক হয়ে গেছি। হঠাৎ করে কি হলো তার? কিছুক্ষণ আগে সবাই মিলে শপিং করছিল, দেন সবাই হেসে হেসে কথা বলে শপিং করছিল। এদের মধ্যে আমাদের ঝাঁঝবতী লবঙ্গ আফামনি এক ছেলের সাথে অতিরিক্ত লেভেলের হেসে কথা বলছিল। দুজনেই খুব মজা করছিল আর হাসাহাসি করছিল। আর ওদিকে আমাদের ভাঙা টেপ রেকর্ডার তা দেখে ফেলে তেলে বেগুনে জ্বলে আগুন হয়ে যাচ্ছিল। তারপর আর কি, যেই না মিম একটা ড্রেস পরতে চেঞ্জিং রুমে যেতে নেয়, তার সাথে সাথে আরিয়ানো যায়। বর্তমানে একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে আরিনকে বললাম, আপনি এভাবে ধরে আছেন কেন? ছেলেদের সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে? মানে ছেলেদের সাথে গায়ে পড়ে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? এসব কি বলছেন আপনি? কেন বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আমার কথা শুনে আরিয়ান সজোরে দেওয়ালে একটা বাড়ি মারে, তারপর রাগ দেখিয়ে হনহন করে চলে গেল। এদিকে আমি হাবলা কান্তের মতো দাঁড়িয়ে রইলাম। কি হলো, কেন হলো, কিছুই বুঝতে পারছি না। তারপর আর কিছু না ভেবেই যে কাজ করতে এসেছিলাম সেই কাজে মন দিলাম। পুরো শপিং মলে ঘুরে ঘুরে কিছু জামা কাপড় দেখছে ঋতু, আর আমাদের ফাটা ডিসপ্লে তাকে জ্বালিয়ে মারছে। যেমন ঋতু যখনই একটা ড্রেস হাতে দেয়, তখনই আরুষ বলে ওঠে, পচা পান্তা ভাত, ওটাই তোমাকে ভালো দেখাবে না, ওই ড্রেসটা শুধু আমার বউকে ভালো লাগবে। আর ঋতু তা শুনে রেগে গিয়ে ওই ড্রেসটাই নেয়। এদিকে আরুষ শুধু হাসছে। ঋতুকে জ্বালাতে খুব ভালো লাগছে তার। হঠাৎ ঋতুর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। ঋতুর সামনে একটা মেয়েকে দেখে কিছু ড্রেস দেখছে সে। ঋতু আসতে গিয়ে মেয়েটির পাশে দাঁড়ায়। এমন সময় আরুষও গিয়ে পাশে দাঁড়ায়। ঋতু একটা ড্রেস ধরতে নিলেই আরুষ বলে উঠল, ওটা তো একদমই নিও না, ওটা নিলে তোমায় একদম পেতনির মতো লাগবে, মনে হবে কোনো রাক্ষসী পড়েছে। এমন সময় সেই মেয়েটি চেঁচিয়ে বলল, হোয়াট, কী সব আজে বাজে বলছেন আপনি? আরুষ পাশে থাকে ঋতুর জায়গায় অন্য মেয়েকে দেখেই বলে উঠল, ও সরি, আমি আসলে। আরুষ কিছু বলার আগে মেয়েটি বলে উঠল, কোন মেয়েকে কোন ড্রেসে ভালো লাগবে বাসায় বসে সেই চিন্তা ভাবনা করেন নাকি, ইডিয়েট বয়। এ বলে তারা আরও কিছু কথা শুনিয়ে মেয়েটি চলে গেল। মেয়েটি যেতেই ঋতু জামা কাপড়ের আড়াল থেকে বের হয়ে হাসতে লাগলো। এদিকে আরুষ বুঝতে পেরেছে এই সব কিছু ঋতুই করেছে। ঋতু হাসতে হাসতে বলে উঠল, কি মিস্টার ফাটা ডিসপ্লে, কেমন দিলাম? একদম ঠিক হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা একটা থাপ্পড় দিবে, কিন্তু ব্যাড লাক, দিল না। যাক, ভালো হয়েছে ফাটা ডিসপ্লে। এই বলে হাসতে লাগলো ঋতু। আরুষ একটা রাগী লুক নিয়ে ঋতুর দিকে আসতে লাগলো। এদিকে ঋতু আরুষের এমন কাজ দেখে ঘাবড়ে গিয়ে যেই না দৌড় দিতে নেবে, সাথে সাথে আরুষ ধরে ফেলল ঋতুকে। ঋতুর হাত পেছনের দিকে ঘুরিয়ে জাপটে ধরে আরুষ বলল, খুব মজা লাগছে তাই না আমাকে অপরিচিত একটা মেয়ের কাছ থেকে কথা শোনাতে? মজা লাগছে না? আপনি যে এতক্ষণ যাবৎ আমাকে জ্বালাচ্ছিলেন, তার জন্য এতটুকু শাস্তি তো দিতেই পারি। ওহ, তুমি আমায় শাস্তি দেবে? এখন যদি আমি একটা শাস্তি দিই তখন কি মনে করবে? মানে এই বলে আরুষ ঋতুর ঠোঁটের অনেকটাই কাছে চলে এসেছে। ঋতু ঘাবড়ে গিয়ে বলল, দেখুন, আপনি এতক্ষণ জ্বালিয়েছেন, তার শোধ নিয়েছে আমি, তাই শোধবোধ। ও শোধবোধ, কিন্তু আমি যে এখন কিছু একটা করতে চাই। ঋতু একটা শুকনো ঢোক গিলে বলল, কি করবেন? আরুষ ঋতুর ঠোঁটের আরও কাছে চলে এসেছে। হঠাৎ আরুষ একটা অন্যরকম ঘায়েলে চলে গেছে। এদিকে ঋতুরও আরুষের এতটা কাছে আসাতে অন্যরকম অনুভূতিতে চলে গেছে। দুজনে একটা নেশা লাগানোর মুডে চলে গেছে। আরুষ ঋতুর ঠোঁটে নিজের ঠোঁট দিতে যাবে, এমন সময় আরুষের ফোনটা বেজে উঠল। সাথে সাথে আরুষ ঋতুকে ছেড়ে দেয়। দুজনেই নিজেদের কাছে লজ্জা পেয়ে যায়। দুজনেই দুদিকে চলে যায়। আরুষ তার ফোনটা কানে তুলে বলে, বল। ওপাশ থেকে আরিয়ান বলে উঠল, কই তুই, কখন থেকে খুঁজছি? আসছি আমি, এ বলে আরুষ চলে যেতে লাগলো। আজকের মতো সবাই শপিং শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিব। এমন সময় আরুষ ভাইয়া বলে উঠল, আন্টিরা, আপনারা তাহলে গাড়ি করে চলে যান, আমরা 6 জন কিছুক্ষণ পরে আসছি। হঠাৎ ওনার এমন কথা শুনে আমি আর ঋতু অনেকটাই অবাক হলাম, কিন্তু অবাক হলো না আপু আর আকাশ ভাইয়া, সাথে আরিয়ান। আম্মু আর আঙ্কেল আন্টি কিছুক্ষণ ভেবে পারমিশন দিয়ে দিলেন। তারপর আর কি, ওনারা সব শপিং নিয়ে চলে গেলেন বাসায়, আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলাম একটা রেস্টুরেন্টে বসে আছি 6 জন। 6 জনই গোল হয়ে বসে আছি। এমন সময় আরুষ ভাইয়া বলে উঠলেন, ঋতু, তোমার সাথে আমার কিছু কথা আছে, এদিকে আসো। আরুষ ভাইয়ার এমন কথা শুনে আমি ঋতু দুজনেই অবাক হলাম। এক প্রকার বাধ্য হয়ে ঋতু উঠে চলে গেল আরুষ ভাইয়ের সাথে। আবার কিছুক্ষণ পর আরিয়ান বলে উঠল,
তোমার সাথে কথা আছে, ওদিকে চলো। আরিয়ানের হঠাৎ এমন কথা শুনে অবাক হলাম আমি। নিশ্চয়ই আবার কোনো বিষয় নিয়ে কথা শোনাবে, তাই বললাম আমি, যাব না আমি। তোমাকে বলেছি না কথা আছে, তাড়াতাড়ি চলো। কিন্তু আমার কথা হচ্ছে এখন কোথাও যাব না। আরিয়ান হঠাৎই আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন। আমি তো পুরো অবাক বনে গেলাম। এদিকে আমার আর আরিয়ানের এমন কাজ দেখে আপু সহ আকাশ ভাইয়াও হাসলেন। তারপর আকাশ ভাইয়া মেঘলার সামনে বসে ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলেন। আপু বলে উঠলেন, ওদের দুজনকে ইচ্ছে করে আরিয়ান আর আরুষ নিয়ে গেল, তাই না? বিনিময়ে আকাশ কিছু বলল না, শুধু হাসলো। তারপর দুজন মিলে গল্প করতে শুরু করলো। আর যাই হোক, কাপলদের একটু আলাদা থাকাই উচিত, তাই নয় কি? রাস্তায় হাঁটছে পাশাপাশি আরুষ আর ঋতু। হঠাৎই ঋতু বলে উঠল, ওহ, তার মানে ওনাদের একা সময় কাটানোর জন্য আমাদের ওখান থেকে উঠানো হলো। আমি তোমাকে আর আরিয়ান তোমার বেস্টুকে। সে যাই বলো, এদিক থেকে ভালোই হলো। মানে কিছু না। হঠাৎই ঋতু একটা ফুচকার দোকান দেখতে পেল। সাথে সাথে ঋতু খুশি হয়ে বলল, ফাটা ডিসপ্লে, চলেন। কোথায়? ওই যে ফুচকার দোকান। কি? আরে ধুর, এই বলে ঋতু আরুষের হাত ধরেই নিয়ে যেতে লাগলো ফুচকার দোকানের সামনে। ফুচকাওয়ালাকে ঋতু বলল, 2 প্লেট ফুচকা দেন, খুব করে ঝাল দিয়ে। ঋতুর এত খুশি হওয়া মুখ দেখে আরুষ পুরো অবাক। সামান্য ফুচকা দেখে এত খুশি কি করে হতে পারে? ঋতু খুশি হয়ে বলল, ফাটা ডিসপ্লে, আপনারটায় খুব ঝাল দিবে। আরুষও আনমনে বলে দিল, তারপর আর কি, ঋতুর কথা মতো ফুচকাওয়ালাও 2 প্লেট ফুচকা প্রচুর ঝাল দিয়ে দিলেন। ফুচকা হাতে পেতেই ঋতু খেতে শুরু করলো। এদিকে আরুষ বেচারা একটা খেয়েই অবস্থা খারাপ, এত ঝাল। আরুষের চোখে পানি চলে আসছে, তারপর খেয়ে চলেছে একের পর এক। এদিকে ঋতু আরুষের অবস্থা দেখে হালকা হেসে বলল, আপনাকে আর খেতে হবে না ফাটা ডিসপ্লে। আরুষ ঋতুর কথা শুনে রেখে দেয় ফুচকা। তারপর পানি খেয়ে চলে যায় একটা মিষ্টির দোকানে। কারণ ফুচকা এতটাই ঝাল ছিল যে আরুষের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আরুষ অন্য কোনো মিষ্টির কথা ভেবে মুচকি হাসল। কিন্তু আরুষের এইভাবে হাসার কারণটা বুঝতে পারল না ঋতু। কোলে করে আরিয়ান হাঁটছে আমায় নিয়ে। ওনার এমন কাজে অবাক হলেও ভালো লাগছে ভীষণ। ভালোই হয়েছে, জুতাটা ছিঁড়ে গেছে। কিছুক্ষণ আগে আরিয়ানের সাথে কথা বলতে বলতে হাঁটছিলাম আমি। আরিয়ানের তখন জোর করে আনার পেছনে কারণ শুনে সত্যি নিজেকে বোকা মনে হচ্ছে আমার। সত্যি এতটুকু বিষয় মাথায় আসলো না। হঠাৎই জুতাটা ছিঁড়ে যায় আমার। তারপর আর কি, কথা হলো জুতা ছাড়া হাঁটতে পারবো না। তাই এক প্রকার জোর করে আরিয়ানের কোলে উঠিয়ে নিলেন আমায়। আরিয়ান কোলে নিতেই আমিও আরিয়ানের গলা জড়িয়ে ধরলাম। আরিয়ান প্রথমে অবাক হলেও কিছু বলল না। হঠাৎ আমি বললাম, আইসক্রিম খাবো, চলেন। আরিয়ানও কিছু না বলে কোলে করে নিয়ে গেলেন আইসক্রিমের দোকানে। তারপর আমরা আইসক্রিম খেতে লাগলাম। এভাবেই চলে গেল প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর হঠাৎই আরিয়ানের ফোন বাজলো। তারপর আমায় আবার কোলে তুলে নিয়ে চলল আপুরা, যে রেস্টুরেন্ট আছে সে রেস্টুরেন্টে। আমরা পৌঁছানোর আগেই আরুষ আর ঋতুরাও চলে এসেছে। আমাদের এভাবে দেখে দুজনেই অবাক হলো, কিন্তু কিছু বলল না, শুধু হাসলো। আরিয়ান আমায় নিচে নামিয়ে দিল। এমন সময় আপুরাও চলে এসেছে। তারপর আর কি, আমরা 3 জন গাড়িতে করে বাড়ি চলে গেলাম, আর বাকি 3 জন অন্য গাড়িতে। বাড়ি ফিরে বিছানায় গিয়েই ঘুম। আরেকটা সকাল। তবে আজকের দিনটা কাটবে বাকি দিনগুলোর চেয়েও হয়তো আরও সুন্দর, কারণ আজকে আমাদের পুরো বাড়ি সাজানো হবে। এমন সময় রুমে ঢুকলো, হাতে চায়ের কাপ নিয়ে আপু। সূর্যমামা তার দেওয়া আলোতে পুরো রুম ভরে দিয়েছে। হালকা তাপমাত্রায় বাতাস বইছে চারদিকে। বাতাসে জানলায় থাকা পর্দাগুলো উঠছে। সব মিলিয়ে মুহূর্তটা শীতলতায় ঘেরা। আর এই শীতলতায় ঘেরা পরিবেশে চা হাতে বিছানায় বসে আছি আমি, আর আপু আমার সামনে। সকাল সকাল আপুর হাতের চা সত্যি খুব ভালো লাগে। মুহূর্তে কিছু একটা ভেবে মন খারাপ লাগলো আমার। প্রতিদিন আপুর চাটাকে যে খুব মিস করব আমি। চায়ের কাপটা টেবিলে রেখে আপুকে জড়িয়ে ধরলাম আমি। হঠাৎ আপুকে জড়িয়ে ধরাতে আপু অবাক হয়ে বলল, কি হলো ছুটকি? আপু, তুমি আমার ছেড়ে চলে গেলে আমি থাকবো কিভাবে? আমার কথা শুনে আপুও মন খারাপ করে বলল, দূর পাগলি, কেন থাকতে পারবি না? সাথে থাকলে তো শুধু ঝগড়া হয়, দূরে গেলে তো ভালোই থাকবি। আপু, তুমি খুব পচা, যাও, তোমার সাথে কোনো কথা নেই, আমি শুধু তোমার সাথে ঝগড়া করি। এই বলে আপুকে ছেড়ে দিলাম। আপু মুচকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, দূর পাগলি, আমি তো মজা করছিলাম। আচ্ছা শোন, তুই যদি একান্তই থাকতে না পারিস তাহলে আমার দেবর আরিয়ান আছে না, ওর সাথে তোর বিয়ে দিয়ে দেব। তারপর 2 বোন মিলে একসাথে থাকবো। কেমন লাগলো আইডিয়াটা? খুব বাজে। ভাঙা টেপ রেকর্ডারকে বিয়ে করব আমি? তোমার মাথা খারাপ? সারাদিন শুধু ঝগড়া হবে আমাদের। তবে একদিক থেকে ভালোই হতো, তুমি আমি একসাথে থাকতাম। কিন্তু তারপরও আমি রাজি নই। আমার কথা শুনে আপু হাসলো, কিন্তু হাসার কারণটা বুঝলাম না। না বুঝে আমিও আপুর সাথে তাল মিলিয়ে হেসে দিলাম। এমন সময় রুমে ঢুকলো আম্মু। আমাদের হাসতে দেখে বলল, কি হলো 2 বোন মিলে হাসছিস কেন? এমনি হাসছি। আচ্ছা শোন, আজকে পুরো বাড়ি পরিষ্কার করব, তাই তাড়াতাড়ি তোর খাওয়া দাওয়া শেষ কর, তারপর আমার সাথে কাজে হেল্প করবি। আম্মুর কথা শুনে মেঘলা বলল, মা আমি কি করব? তুই কিছু করবি না, আজকে সব কাজ মিম করবে। আম্মুর কথা শুনে অবাক হলাম আমি। কি বলে? এত বড় বাড়ি নাকি আমি পরিষ্কার করব? চোখ বড় বড় করে তাকালাম আম্মুর দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মু বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? কথা কি কানে যায় না? তাড়াতাড়ি কর, দিনে দিনে শুধু কামচোর হচ্ছিস।
কিন্তু আজকে আর কোনো বাহানা চলবে না। আম্মু, আজ আমার ভার্সিটি আছে। আজকে শুক্রবার তোর ভার্সিটি আছে। আম্মুর কথা শুনে ঠোঁটে কামড় দিলাম আমি। তারপর একটা দাঁত কেলানি দিয়ে বললাম, ওটা তো মজা করছিলাম। এই বলে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আমাকে এভাবে দৌড়াতে দেখে আম্মু বলল, তুমি যে কত মজা করতেছিলে ভালোভাবে জানা আছে আমার। কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে আরিয়ান। কাল রাতে মিমকে পুরো রাস্তা কোলে করে হাঁটতে হাঁটতে তেমন কষ্ট না হলেও অনেকটাই ক্লান্ত ছিল সে, তাই বাড়ি ফিরে ঘুম দেয় সে। বিছানার পাশে থাকা জানলাটা খুলে পর্দা সরানোর ফলে আরিয়ানের মুখে রোদ এসে পড়ে। সাথে সাথে নড়ে চড়ে উঠল আরিয়ান। আরিয়ান কিছুটা বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, আম্মু, পর্দা সরিও না। আরিয়ানের আম্মু মুচকি হেসে বললেন, আর কত ঘুমাবি বাবা, এখন ওঠ, তোকে একটা কাজ করতে হবে। আরিয়ান চোখ বন্ধ করে বলল, কি কাজ আম্মু? আর ভাইয়াকে বলো না। তোর ভাইয়াকে বললাম, তবে বিয়ের আগে শ্বশুরবাড়ি যাওয়াটা কি ভালো দেখায়? আরিয়ান তার চোখ খুলে অবাক হয়ে বলল, মানে তোকে একটু মেঘলাদের বাড়িতে যেতে হবে কেন? বিয়ের কার্ড দেখাতে, ওনাদের পছন্দ হয়েছে কিনা। আরিয়ান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আরিয়ানের আম্মু খুশি হয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু, সবাইকে দাওয়াত দিতে হবে তো, সবার সাথে ওনাদের দেখিয়ে আনবি। বুঝতে পারছি। আর ভাইয়া কোথায়? আকাশ তোর বাবার সাথে অফিসে গেছে। ও তারপর আরিয়ানের আম্মু চলে গেলেন। আরিয়ান বিছানা থেকে উঠে বসলো, তারপর চলে গেল ওয়াশরুমে। তারপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে বিয়ের কার্ডটা নিয়ে বসে পড়ল গাড়িতে। গাড়ি চালাতে শুরু করলো আপন গতিতে। ফোনটা হাতে নিয়ে ফোন করলো আরুষকে, কিন্তু আরুষ ফোন তুলল না। তাই আর কিছু না ভেবে সে একাই চলল। মায়ের আদেশে বাজার করতে এসেছে আরুষ। ফোনটা আনতে ভুলে গেছে। সকাল সকাল ঘুম ভেঙে বাজার করতে আসাটা সত্যি অদ্ভুত লাগছে তার কাছে। জীবনে প্রথমবার হয়তো বাজার করতে এসেছে আরুষ। এক প্রকার জোর করেই এসেছে সে। হঠাৎই সামনে আম্মুর বলা টমেটো দেখতে পেল আরুষ। সাথে সাথে সেদিকেই পা বাড়ালো আরুষ। টমেটোর দোকানদারকে বলল, টমেটো কত? 30 টাকা। ঠিক আছে, আমাকে 1 কিলো দিন। এমন সময় ঋতু এসে পাশে দাঁড়ালো। আরুষকে টমেটো কিনতে দেখে হাসল ঋতু। এদিকে ঋতুর হাসার কারণ বুঝতে পারল না আরুষ। অবাক হয়ে বলল, হাসছো কেন পচা পান্তা ভাত? হাসবো না? জীবনে কোনোদিন টমেটো কিনেছেন? মানে ওগুলো পচা দেখেন না? কি তুমি আমার চেয়ে বেশি জানো কোনটা ভালো কোনটা পচা? আমাকে চেনাতে এসেছ? তা তো দেখতে পাচ্ছি। তা ফাটা ডিসপ্লে, জীবনে কোনোদিন বাজার করতে এসেছেন? এই রে, এখন যদি পচা পান্তা ভাতকে সত্যি কথা বলে দিই তাহলে তো নিশ্চয়ই পচাবে। সত্যি কথা বলা যাবে না। আমি জানি কালকের জন্যই ও এখন মিথ্যা কথা বলছে যে টমেটো পচা, কিন্তু আমি কি বোকা নাকি?